दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बाराकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমরা কার্যবিধির খুবই গুরুত্বপূর্ণ অংশ শেষ করছি, ঠিক আছে? না, দেশে এখনো পাই নাই। আসবে, এখনো ফোন টোন দেয় নাই। আমি খোঁজ নিবানি যে কার্যবিধি আমরা অলরেডি 176 পর্যন্ত শেষ করছি। গত ক্লাসে মনে হয় আমি কার্যবিধির এক থেকে হচ্ছে 173 পর্যন্ত এমসিকিউ জিজ্ঞেস করছিলাম। তাহলে আজকে 174 থেকে 176 পর্যন্ত এমসিকিউ জিজ্ঞেস করে পরে 177 থেকে সামনের দিকে পড়াবো। তাহলে সবাই একটু ঝটপট অ্যান্সার করবেন যে ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারায় পুলিশ শ্রোতাল রিপোর্ট তৈরি করে? 174, 175 নাকি 176? বলেন, পুলিশ তৈরি কত ধারায়? হ্যাঁ, ধন্যবাদ। ফৌজদারি কার্যবিধি আইনের 174 ধারায় পুলিশ শ্রোতাল রিপোর্ট তৈরি করে। ধন্যবাদ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে একাধিক ব্যক্তি মারা গেলে শ্রোতাল রিপোর্ট তৈরির নিয়ম নয় নিচের কোনটি? আলাদা আলাদা শ্রোতাল রিপোর্ট তৈরি করতে হবে, একত্রে শ্রোতাল রিপোর্ট তৈরি করতে হবে, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কোনোটিই না। সঠিক অ্যান্সার কি? হ্যাঁ, এটা হচ্ছে আপনার কি আলাদা আলাদা করতে হবে, এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে কিনা? আর হচ্ছে নিয়ম নয় কোনটি, একসাথে তৈরি করতে হবে, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? প্রশ্ন বুঝে তাহলে অ্যান্সার করতে হবে। এরপর বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে অপমৃত্যু মামলা তদন্তে 24 ঘন্টার বেশি সময় লাগলে নিচের কোনটি লিপিবদ্ধ করতে হয়? আপনার কেস ডায়েরি লিপিবদ্ধ করতে হয়, তারপর হচ্ছে আপনার প্রাথমিক তথ্য বিবরণী রেকর্ড করতে হয়, ক খ কোনোটি না। সঠিক অ্যান্সার কি? হ্যাঁ, এটা হচ্ছে আপনার বলা হচ্ছে যে আপনার কেস ডায়েরি আপনাকে লিপিবদ্ধ করতে হবে। এরপরে বলেন যে ফৌজদারি ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলা আছে পুলিশ হেফাজতে কোনো ব্যক্তি মারা গেলে ম্যাজিস্ট্রেটের শ্রোতাল রিপোর্ট তৈরি ব্যতীত নিচের কোন ব্যক্তি শ্রোতাল রিপোর্ট তৈরি করবেন না? পুলিশ অফিসার, তারপর আছে গ্রাম্য চেয়ারম্যান, ক খ কোনোটি না। সঠিক অ্যান্সার কি? পুলিশ অফিসার তো করবেই, করবে না কেডা? করবে না আছে গ্রাম্য চেয়ারম্যান, করবে না। প্রশ্ন বুঝে অ্যান্সার করতে হবে, ঠিক আছে কিনা? এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে লাশ মর্গে প্রেরণের আবশ্যকতা অনুভব করে কে? বা শ্রোতার লিপিবদ্ধকারী অফিসার, উপস্থিত কনস্টেবল, উপস্থিত জনগণ, উপরের কোনোটি না। সঠিক অ্যান্সার কি? লিপিবদ্ধকারী অফিসার। এরপরে বলেন শ্রোতাল প্রতিবেদনের আপনার শনাক্তকারী চিহ্ন শ্রোতার প্রতিবেদনের কোন সাইডে থাকে? উপরে থাকে, নিচে থাকে, ডানে থাকে, বামে থাকে? কোন দিকে থাকে? বাম সাইডে শনাক্তকারী চিহ্ন থাকে আছে, বাম সাইডে থাকে, ঠিক আছে। শ্রোতাল প্রতিবেদনে লিপিবদ্ধকারী অফিসারের স্বাক্ষর কোথায় থাকে? উপরে থাকে, মাঝখানে থাকে, ডানে থাকে, নিচে থাকে? সঠিক অ্যান্সার কি? নিচে থাকে। এরপরে বলেন ফৌজদারি ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ইনকোয়েস্ট রিপোর্ট বিবি ফরম নং কততে করা হয়? 48, 49, 50, 51, 52? কত? 48-এ করা হয়। শ্রোতাল প্রতিবেদন অ্যাপেন্ডিক্স কত অনুসারে করা হয় বন্ধুরা? ধন্যবাদ। অ্যাপেন্ডিক্স 19 অনুসারে করা হয়। ধন্যবাদ। এরপরে বলেন ফৌজদারি ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার শ্রোতাল প্রতিবেদন তৈরি করতে পারে না নিচের কোন অফিসার? এএসআই, এসআই, কনস্টেবল, উপরে কোনোটিই না। সঠিক অ্যান্সার কি? বলেন। কনস্টেবল তৈরি করতে পারে না। ধন্যবাদ। কনস্টেবল তৈরি করতে পারে না। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে শ্রোতাল রিপোর্ট তৈরিতে সাক্ষী তলবের ক্ষমতা পুলিশের কত ধারায় দেওয়া হয়েছে? 175, 176, 178, 179? ধন্যবাদ। 175। সাক্ষী তলবের ক্ষেত্রে কতজন ব্যক্তিকে সাক্ষী তলব করতে হবে শ্রোতাল প্রতিবেদনে? বলেন। এক বা একাধিক, দুই বা ততোধিক, তিন বা ততোধিক? বলেন না কেন? সবাই একটু অ্যান্সার করেন ভাই। হ্যাঁ, দুই বা ততোধিক ব্যক্তিকে লাগবে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে সাক্ষী যদি হাজির না হয় পুলিশের সামনে, সেক্ষেত্রে ওই ব্যক্তি কোন ধারায় অপরাধ করছে বলে গণ্য হবে? বলেন। হ্যাঁ, 187 না, এটা হচ্ছে 174 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। আর 187 কখন? 187 হচ্ছে ওই যে তল্লাশির ক্ষেত্রে যদি সাক্ষী হিসেবে হাজির না হয় বা সহায়তা না করে, সেক্ষেত্রে 187। বুঝে শুনে অ্যান্সার করতে হবে। এরপরে বলেন যে আপনার পুলিশ অফিসার কাছে যদি মনে হয় সাক্ষী আদালতে হাজির হবে না, এই ক্ষেত্রে কার্যবিধির কোন ধারার পদ্ধতি অনুসরণ করতে হবে? 171, 170, 172? কোন ধারা পদ্ধতি অনুসরণ করতে হবে? 70 ধারা। কয়টা মুচলেকা নিতে হবে বন্ধুরা? দুইটা মুচলেকা নিতে হবে। মুচলেকার এক কপি কোথায় দিতে হবে? এক কপি আদালতে। এক কপি কোথায়? এক কপি যার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে তাকে দিতে হবে, ঠিক আছে। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এই যে বলা হচ্ছে যে আপনার সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব কার উপর বর্তায়? পুলিশ অফিসারের উপর বর্তায়, আদালতের উপর বর্তায়, উকিলের উপর বর্তায়, নাকি আসামির উপর বর্তায়? সাক্ষী হাজির করার দায়িত্ব, হ্যাঁ, এটা হচ্ছে আপনার পুলিশ অফিসারের উপরই বর্তায়। ধন্যবাদ। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কবর থেকে লাশ উত্তোলনের সময় হাজির থাকবে কে? ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে আপনার গ্রাম্য চৌকিদার, তারপরে হচ্ছে পুলিশ অফিসার, নাকি কোনোটিই না? সঠিক অ্যান্সার কি? ম্যাজিস্ট্রেট আপনার হাজির থাকা বাধ্যতামূলক, ঠিক আছে। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এই কবর থেকে লাশ উত্তোলন কখন করা হয়? এক নম্বর হচ্ছে মৃত্যু নিয়ে সংশয় সৃষ্টি হলে, মৃত্যু নিয়ে কোনো সংশয় না থাকলে, তারপর হচ্ছে আপনার স্বাভাবিক মৃত্যু হলে।
সঠিক অ্যান্সার কি? মৃত্যু নিয়ে যদি সংশয় সৃষ্টি হয় তখনই হচ্ছে কবর থেকে লাশ উত্তোলন করতে হয়, নাকি? নাকি লাশ থেকে কবর উত্তোলন করতে হয়? কবর থেকে লাশ উত্তোলন করতে হয়। তাহলে এইগুলো হচ্ছে এমসিকিউ ছিল। ধন্যবাদ সবাইকে। আমরা এইগুলোই বেসিক্যালি পড়ছিলাম। একবারে খোলা মনে কথা বলি, কার্যবিধির প্রশ্ন এই যে 42 থেকে 176, এইটুক যে স্টুডেন্ট ভালো করে পারবে তার তার কার্যবিধি পড়া শেষ। এখন আমাদের টার্গেট আছে বাকি কার্যবিধি যে ধারাগুলো, শোনেন, আমার কাছে যারা আগে আমার থেকে চেনেন তারা অবশ্যই ভালো জানেন আমরা বেশি ধারা পড়ার পক্ষপাতী না। যেগুলো আসবে সেগুলো ভালো করে শিখবো যে কিভাবে প্রশ্ন আসবে। আর আমাদের কথার বাইরে ইনশাল্লাহ কোনো কোশ্চেন হবে না, ঠিক আছে? এর ভিতরই প্রশ্ন থাকবে। রিক্স তো আমিও পরীক্ষা দিচ্ছি, আমারও রিক্স আছে না? তা আমি যা পড়তেছি আপনাদেরও তাই পড়াবো। এখন কার্যবিধির মূলত যেহেতু এমসিকিউ বিষয় আছে, এজন্য কার্যবিধির 177 ধারা থেকে সামনের দিকে আমরা একটু হালকা করে জানবো। এখান থেকে কোনো প্রশ্ন পৃথিবী উল্টে গেলেও আসবে না, কিন্তু ধারণা নেবেন। এই অধ্যায়টার নাম হচ্ছে ফৌজদারি কার্যবিধির ইনকোয়ারি, বিচার এবং আদালতের অধিক্ষেত্রের মানে বিষয়ে আলোচনা করছে। বিষয়টা কিরকম বন্ধুরা? এখানে নর্মালি আপনাকে আলোচনা করছে, যেমন আমরা 14 অধ্যায়, বন্ধুরা একটু ভালো করে বোঝেন, বুঝলেই মুখস্থ হয়ে যাবে। কার্যবিধি 14 অধ্যায় আলোচনা করছে যে আছে পুলিশের তদন্তের ক্ষমতা বা পুলিশের এখতিয়ার সমূহ, এখানে ওইটা আলোচনা করছে না? অর্থাৎ পুলিশ তার এখতিয়ার সীমার মধ্যে কোনো অপরাধ সংগঠন করলে এই অপরাধ সম্পর্কে পুলিশ কিন্তু আদালতের অনুমতি ব্যতীতই তদন্ত করতে পারবে। এটা পুলিশের ক্ষমতা বা পুলিশের অধিকারের কথা ওখানে আলোচনা করছে। ঠিক তেমনি ফৌজদারি কার্যবিধি আইনের এই 15 অধ্যায়ে এসে এখানে আলোচনা করতেছে যে ম্যাজিস্ট্রেট তার এখতিয়ার সীমার মধ্যে কোনো অপরাধ সংগঠিত হলে ওই ম্যাজিস্ট্রেটই আপনার আলোচনা মানে আমলে নেবে এবং অপরাধটি বিচার কার্যক্রম ওই ম্যাজিস্ট্রেটই করতে পারে। উদাহরণ দিলে বুঝবেন, যেমন আমাদের শ্রীপুর থানায় কোনো মার্ডার হলে এটা কিন্তু মানে মাগুরা সদর কিন্তু মামলা নেবে না, বা মামলা তদন্ত করার এখতিয়ার কিন্তু শ্রীপুর থানার ওসির নাই। আছে ভাই, এটা তো আপনারা বোঝেন। যা পেআরবি 248-এ কিন্তু এরকম জুরিসডিকশন ভাগ করা আছে। আবার মনে করেন আপনি মার্ডার করছেন আছে শ্রীপুরে, কিন্তু এই শ্রীপুরের মার্ডার মামলার বিচার এটা কিন্তু আপনার কুড়িগ্রামে কিন্তু হবে না। অর্থাৎ যে এলাকায় অপরাধটি সংঘটিত হয়েছে এই এলাকার জুরিসডিকশনে যে ম্যাজিস্ট্রেট পড়বে বা যে আদালতের এখতিয়ারে ঘটনাটি ঘটছে ওই আদালতই কিন্তু বেসিক্যালি এটার বিচার করবে। আমি কি বোঝাতে পারছি? এই জন্যই দেখবেন যে আমাদের কোর্টগুলোতে বিভিন্ন জিআরও ভাগ করা থাকে। কিরকম? মনে করেন যে আপনার এই যে আমাদের শ্রীপুর থানার জিআরও, তারপরে হচ্ছে আপনার এই যে মাগুরা সদর থানার জিআরও আলাদা আলাদা থাকে। আপনার এক জিআরও কিন্তু আর এক কোর্ট আর এক থানার যে মানে মামলা কিন্তু গ্রহণ করে না। অর্থাৎ এক এক থানার মামলা গ্রহণ করা বা রিসিভ করার জন্য আলাদা আলাদা জিআরও কিন্তু ওখানে কাজ করে। আমার কথা কি বুঝছেন কিনা ভাই? অর্থাৎ যার যে জুরিসডিকশন বা যার যে এলাকার মধ্যে অপরাধটি সংঘটিত হয়েছে ওই ম্যাজিস্ট্রেটই কিন্তু ওই অপরাধের বিচার করবে, অন্য কোনো ম্যাজিস্ট্রেটের কিন্তু এটা এখতিয়ার নাই বা আইনানুগ কোনো প্রক্রিয়া কিন্তু এখানে নাই। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো তারই ধারাবাহিকতায় এই 177 দ্বারা কি কইছে দেখেন, বলতেছে ইনকোয়ারি এবং বিচারের স্থান, বলতেছে প্রত্যেকটি অপরাধ সেই আদালতের অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে সংঘটিত হয়েছে সাধারণত সেই আদালতই উহার তদন্ত এবং ইনকোয়ারি ও বিচার করবে। কি কইছে ভাই? বলতেছে কি যে অপরাধটি যেখানে সংঘটিত হয়েছে ওই আদালতই তার তদন্ত, ইনকোয়ারি এবং বিচার কার্যক্রম করবে। তাহলে এমসিকিউ আসতে পারে, অপরাধটি যেখানে সংঘটিত হয়েছে তা তদন্ত, ইনকোয়ারি কোথায় হবে? ওইখানেই সংগঠিত হবে। কে করবে? ওই আদালত করবে। কয় ধারায় বলছে? 177 ধারায় বলছে। এগুলো পরীক্ষায় জীবনে আসবে না। আচ্ছা, এরপরে 178 ধারায় কি হয়েছে? 178 ধারায় বলছে কি যে 177 ধারায় যাই বলে থাকুক না কেন, দায়ের আদালত ইচ্ছা করলে হচ্ছে আপনার কি করতে পারবে? যে কোনো অপরাধের বিচার করতে পারবে এবং সরকার নির্দেশ দিলে যে কোনো আদালতের বিচারই কিন্তু দায়ের আদালত আপনার সম্পূর্ণ করতে পারবে। কথা কি বুঝছেন? মানে ওইসে কি, মনে করেন যে আপনার একটা অনুষ্ঠানে মনে করেন দাওয়াত দিছে ওসি রে, বলছে ওসি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। এখন ওসির উপর আছে এসপি, তাহলে এসপি যে কোনো কাজই করতে পারবে, এই কথাটা 178 ধারায় বলতেছে। অর্থাৎ মানে 177 বলছে অপরাধ যেখানে সংগঠিত হয়েছে সেইখানেই অপরাধের বিচার হবে, ঠিক আছে, কিন্তু দায়রা আদালত বা সরকার নির্দেশ দিলে যে কোনো আদালতে কিন্তু ওই ওই অপরাধের বিচার যে কোনো জায়গায় করতে পারবে, এই কথা 178 ধারায় বলছে। আপনি বুঝাতে বুঝাতে পারছি কথাটা? অর্থাৎ একটা ঘটনায় ওসির ক্ষমতা আছে, ওসি এটা করবে, এটাই নিয়ম আইনে, কিন্তু ওই কাজই কিন্তু যদি এসপি মনে করে এসপি করে ফেলতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা কাজ করবে না। অর্থাৎ মানে সরকার নির্দেশ দিলে দায়রা আদালত যে অপরাধের বিচার যে কোনো জায়গায় যে কোনো সময় আপনার করতে পারবে। এগুলো পরীক্ষায় জীবনে আসে না। আচ্ছা, এরপরে এই 179 ধারাটা একটু বোঝার বিষয়। এখান থেকে রিটেনে প্রশ্ন ইনস্পেক্টরশিপে আসছে, বাট আমাদের আসে নাই। এগুলো আমরা একটু খেয়াল করে বুঝি ইনশাল্লাহ। এখানে বলতেছে যে যেই জেলায় অপরাধ সংঘটিত হয়েছে অথবা যেখানে ওর পরিণাম ঘটেছে অভিযুক্ত ব্যক্তির বিচার বেসিক্যালি হচ্ছে আপনার সেইখানে সংঘটিত হবে। যেমন এখানে দেখেন 4টা উদাহরণ দিছে, বলতেছে ক নামক ব্যক্তি
প নামক আদালতের অধিক্ষেত্রে সীমার মধ্যে আহত হইল এবং ফ নামক আদালতের অধিক্ষেত্রের তার মৃত্যু হইল, ক এর প্রাণ নাশ করার অপরাধে বিচার অনুসন্ধান প বা ফ এর আদালতে হইতে পারে। এরকম ঘটনা ঘটে না? যে মনে করেন আমারে শ্রীপুর থানা থেকে মনে করেন যে আঘাত করছে, আমি ঢাকা নিয়ে চিকিৎসা করতে যে মারা গেছি, তাহলে কি আমার অপরাধের ঘটনার উৎপত্তি স্থল কোথায়? শ্রীপুর থানা। মারা গেছি কোথায়? ঢাকা মেডিকেলে। তাহলে বলতিছে যে এই অপরাধের বিচার শ্রীপুর থানার মাগুরা জেলার আওতাধীন আদালত হতে পারে, আবার আমি যে মারা গেছি মনে করেন চট্টগ্রামে বা ঢাকা যাইয়ে ওই জায়গার স্থানীয় আদালতে হতে পারে। এগুলো বইতে আছে, বাট মূল প্র্যাকটিস হচ্ছে যেখানে মারা গেছে মামলাটা নর্মালি ওইখানেই নেয় এবং ওই আদালতেই বিচার হয়। আমি কি বোঝাতে পারছি ভাই? একবার সহজ বিষয় না এটা, এখানে খুবই ভেরি সিম্পল একটা বিষয়। এগুলো জীবনে পরীক্ষা আসবে না, এগুলো আমাদের কোনো কাজ না, কিন্তু যেহেতু এমসিকিউ আছে আমরা এখন পরীক্ষা অনেক কঠিন হয়ে যায়, জাস্ট একটু ধারণা রাখবো যে কি কিভাবে প্রশ্ন হতে পারে। আচ্ছা, এরপরে আপনারা যদি খেয়াল করে দেখেন যে প আদালতের অধিক্ষেত্রের স্থানে সীমার মধ্যে ক আহত হইলে প আদালতের আওতাধীন সীমার মধ্যে অবস্থানকালে 10 দিন বা বাংলাদেশের অধিক্ষেত্রের স্থানে সীমার মধ্যে অবস্থানকালে আরো 10 দিন যাবত তার দৈনন্দিন কাজ করতে পারলো না, ক কে গুরুতর রূপে আহত করিবার অপরাধে অনুসন্ধান বা বিচার প ফ বা ব আদালতে করতে পারবে। ওই একই কথা বলতেছে, অর্থাৎ মূল করছে কি যে অপরাধটি যেখানে সংগঠিত হয়েছে এবং যেখানে শেষ হয়েছে এই অপরাধের বিচার দুই জায়গার যে কোনো এক জায়গায় হতে পারবে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার ভাই? যাক, 179 দ্বারা চলে গেল। তাহলে 179 দ্বারা থেকে রিটার্নে কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে এভাবে যে মাহমুদ নামক একজন ব্যক্তি বাবুল দাসকে ছুরি দিয়ে আঘাত করলো কোথায়? শ্রীপুর থানায়। হ্যাঁ, তার আঘাতে চিকিৎসা নেওয়ার জন্য সে মনে করেন যে ফরিদপুর জেলা সদরের হাসপাতালে সে মৃত্যুবরণ করলো 10 দিন পরে। সেক্ষেত্রে মাহমুদের হত্যার বিচার কোথায় অনুষ্ঠিত হবে? কার্যবিধি আইনের আলোকে বুঝিয়ে লেখো। তখন এই 179 অ্যান্সার করতে হবে। এই মাহমুদের বিচার শ্রীপুর থানায় হতে পারে, আবার যেহেতু বাবুল দাস ওই ফরিদপুর জেলা সদরে যে হাসপাতালে মারা গেছে ওইখানেও মামলা হয়ে ওইখানেও তার বিচার কার্যক্রম হতে পারে। আমি বুঝাতে পারছি ভাই? বেশি পেঁচাবো না, এগুলো ভেরি সিম্পল বিষয়, জাস্ট নলেজে নেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর পরবর্তীতে আমরা চলে যাব 180 ধারা। 180 ধারায় কি বলতেছে? কার্য যে ক্ষেত্রে অপর অপরাধের পরিপ্রেক্ষিত অপরাধ সেই ক্ষেত্রে আপনার বিচারের স্থান। কার্য যে ক্ষেত্রে আপনার অপর অপরাধের পরিপ্রেক্ষিত অপরাধ সেই ক্ষেত্রে বিচারের স্থান। অর্থাৎ বলতেছে যেখানে অপরাধটি সংগঠিত হয়েছে এবং যেখানে যে এই অপরাধের পরিণাম শেষ হয়েছে সেই অপরাধের বিচার যে কোনো জায়গায় আপনার হতে পারবে, অর্থাৎ উৎপত্তি স্থলে হতে পারবে, যেখান থেকে উদ্ধার হয়েছে ওখানেও হতে পারবে। কিরকম? মনে করেন আমি মাহমুদের বাড়ি থেকে মনে করেন মোবাইল চুরি করছি, চুরি করে নিয়ে আমি মনে করেন যে ঢাকা যাই আমার এক জায়গার কাছে আমি বিক্রি করছি, তাহলে কি অপরাধ শুরু হয়েছে এক জায়গায় আর চোরাই মাল পাওয়া গেছে মনে করেন ঢাকায়। তাহলে এখানে বলতেছে এই ঢাকাতেও বিচার করা যাবে, আবার মনে করেন যে মাহমুদের বাড়ি যেখানে বা যে থানার আওতাধীন বা যে জুরিসডিকশনের আওতাধীন ওইখানেও মামলা হয়, এখানেও বিচার করা যাবে। তবে নর্মালি প্র্যাকটিস আমাদের দেশে চলে যে মাহমুদের বাড়িতে চুরি হয়েছে মাহমুদের এলাকায় মামলা হবে এবং ওইখানেই তার বিচার হয়, তাই না? এগুলো বইতে এভাবে লিখে দেয়, জাস্ট এগুলো আসবে না। আচ্ছা, আমরা এই 179 এবং 182, ও আচ্ছা ভালো কথা, এই 181টা একটু মনে রাখবেন। এখানে কিছু ব্যতিক্রম বলছে, যেমন ঠগ, ডাকাতদের দলভুক্ত হওয়া, হেফাজত হতে পলায়ন করা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, তারপর হচ্ছে চুরি, মনুষ্যহরণ, অপহরণ। আগের ধারাগুলোতে যেরকম বলছে যে অপরাধ যেখানে শুরু এবং শেষ হয়েছে এর বিচার দুই জায়গার এক জায়গায় হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ঠগ, তারপরে ডাকাতদের দলভুক্ত হওয়া, চুরি, মনুষ্যহরণ, অপহরণ, এইগুলো অপরাধ যেখানে শুরু হয়েছে বা যেখান থেকে এর উৎপত্তি হয়েছে ওই জায়গায় বেসিক্যালি বিচার হবে। এগুলো একটু ব্যতিক্রমের মতো। যেমন মনে করেন আপনার ছেলেকে যদি অপহরণ শ্রীপুর থানা থেকে অপহরণ করে, ছেলে উদ্ধার হয়েছে মনে করেন যে আপনার খাগড়াছড়ি জঙ্গলের মধ্যে, মামলা কিন্তু ওখানে হয় না, শ্রীপুর থানায় মামলা হবে। আসামি বা ভিকটিমকে উদ্ধার করে শ্রীপুর থানায় নিয়ে আসে এবং এই শ্রীপুরের জুরিসডিকশনের মধ্যেই তার বিচার কার্যক্রম শুরু হবে। ঠিক আছে? আচ্ছা, সকল ফোর্স এই জুরিসডিকশনের মধ্যে যুদ্ধে মধ্যই বেসিক্যালি আপনার হবে, এছাড়া আর কিছু না। তো 182 ধারাটা পরীক্ষায় প্রশ্ন আসছে, ইন্সপেক্টরশিপ অনেকবার আসছে। এইটা আমরা একটু আমলের সাথে পড়ি, অনেকে মনে হয় অমনোযোগী মনে হয়, ভাই একটু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। 182 থেকে পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসে, বলতেছে অপরাধের স্থান যখন অনিশ্চিত অথবা একমাত্র জেলা না, অথবা অপরাধ যখন অবিরাম বা একাধিক কার্যের সমষ্টি, সেই ক্ষেত্রে ইনকোয়ারি এবং বিচারের স্থান কি হবে? একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ওই যে 2004 সালে না, কত 3-5 সালে সিরিজ বোমা হামলা হলো, সব ডিস্ট্রিক্টে আপনার বোম ফাটালো,
তো এই কথাটা এখানে বলতেছে যে একটা অপরাধ যখন একই সময় ভিন্ন ভিন্ন এলাকায় আপনার সংগঠিত হয়, সেই ক্ষেত্রে অপরাধের বিচারের এবং ইনকোয়ারির স্থান কোথায় হবে। মনে করেন, উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন আমি শ্রীপুর থানা থেকে একটা বাস ছাড়ছে, এই বাসে কিছু যাত্রী উঠছে, শ্রীপুর থানা থেকে সদরে যাই আরো কিছু লোক উঠছে, এরপরে রাজবাড়ি যাইয়ে সবাইকে জিম্মি করছে, ফরিদপুরে যাইয়ে সবার মালামাল লুণ্ঠন করে ডাকাতি করছে, ডাকাতি করে একজনকে গুলি করে মনে করেন পদ্মা সেতুর ওখানে ফেলাইছে, এরপরে সবাইকে মনে করেন যে আপনার ওই এই মনে করেন যাত্রা বাড়িতে সব যাত্রীদের নামাই দিয়ে এরপরে মনে করেন যে আপনার মালিবাগে বাসটি ফেলাইয়ে আপনার অপরাধীরা পালিয়ে গেছে, সেই ক্ষেত্রে অপরাধ এবং ইনকোয়ারি বিচারের স্থান কোথায় হবে? আইনের আলোকে ব্যাখ্যা করো। তাহলে অপরাধটা শুরু হয়েছে কোন জায়গা থেকে ভাই? শ্রীপুর থানা থেকে শুরু হয়েছে। আর কোন কোন জায়গায় সংগঠিত হয়েছে? শ্রীপুর সদরে হয়েছে, তারপরে রাজবাড়ি মোড়ে হয়েছে, ফরিদপুরে হয়েছে, পদ্মা সেতুর মানে উঠতে হয়েছে, তারপর আছে যাত্রা বাড়িতে হয়েছে, এবং সর্বশেষ সমাপ্তি ঘটছে কোথায়? আলামত মানে বাসটি উদ্ধার হয়েছে কোথায় যায়? মালিবাগ মোড়ে যাইয়ে। তাহলে অপরাধের বিচার এবং ইনকোয়ারির স্থান কোথায় হবে? তো এইখানে বলতেছে যে যে কোনো জায়গায় অপরাধের বিচার বা ইনকোয়ারি আপনার হতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন জেলায় আপনার মামলা হবে। এখানে এত ব্যাখ্যা করে এখানে বলেননি, মূলত একটা অপরাধে যখন ভিন্ন ভিন্ন জেলায় মামলা হয় তখন হাইকোর্ট কি করে? কসমেন্ট বলে, কসমেন্ট নাকি, এগুলো জীবনে পরীক্ষা আসবে না। এ দেখেন না, এই যে 5ই আগস্টের হত্যা মামলার মানে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, হচ্ছে কিনা ভাই? একই ঘটনায় বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে। এই সব মামলা কিন্তু টেকবে না, যে কোনো একটা মামলারই বিচার হবে, অর্থাৎ সব মামলাগুলো আপনার এই হাইকোর্টের নির্দেশে এগুলো কি হবে? স্থগিত থাকবে বা কসমেন্ট করবে। এটা পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে করা হয়, এবং যে কোনো একটা মামলার মাধ্যমেই কিন্তু এর এই বিচার কার্যক্রমটা শেষ হয়ে যাবে। যেমন এই যে সিরিজ বোমা হামলার মামলার বিচার কার্যক্রম যেমন 64 ডিস্ট্রিক্টেই মামলা হয়েছিল, কিন্তু 64 ডিস্ট্রিক্টে তো আর বিচার করার দরকার নাই, যে কোনো এক জায়গায় বিচার করলেই আপনার হচ্ছে। তো এই বিষয়টা 182-তে এখানেই বলতেছে যে একটা অপরাধ যখন এক জায়গায় থেকে শুরু হয়ে ভিন্ন ভিন্ন জায়গায় যাই আপনার এটা শেষ হবে, সেক্ষেত্রে অপরাধের বিচার এবং ইনকোয়ারি কোথায় হবে? তাহলে যে কোনো এক জায়গায় এর হতে পারে, কোনো সমস্যা এখানে নাই। আমি কি বোঝাতে পারছি ভাই? বুঝছেন তো নাকি? এই যে আরশাদ আলী আর মাগুরা জেলার লোক কি বুঝছেন নাকি? একেবারে সহজ করে বলছি এখানে, হ্যাঁ। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, একেবারে সহজ, এবং প্রশ্ন এভাবেই আসবে। যেমন প্রশ্ন ওই যে আমি যে উদাহরণ যেরকম বললাম এই টাইপের প্রশ্ন আসবে, এছাড়া আর অন্য কিছু না, ঠিক আছে? তা কিভাবে প্রশ্ন আসবে? প্রশ্ন আসবে হচ্ছে এভাবে যে ক খ গ নামক ব্যক্তি মাগুরা জেলার শ্রীপুর থানা থেকে একটি প্রাইভেট কারে উঠলো, মাগুরা সদরে যাই আরো দুইজন ব্যক্তি উঠলো, এই গাড়িতে আরো 5জন লোক আগের থেকেই ছিল, রাজবাড়িতে যে উক্ত যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার নেয় এবং তাদের মুখ বেঁধে একজনকে গুলি করে মনে করেন ফরিদপুরে মানে রাস্তার পাশে ফেলে দেয়, এবং বাকিদেরকে মনে করেন যাত্রাবাড়িতে ফেলে উক্ত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় মালিবাগ পড়ে ফেলে দুষ্কৃত করে পালিয়ে যায়। সেক্ষেত্রে অপরাধের বিচার এবং ইনকোয়ারির স্থান কোথায় হবে? আইনের আলোকে ব্যাখ্যা করো। হতে পারে না ভাই? প্রশ্ন থেকে ভয় পাওয়া যাবে না। তাহলে আপনাকে এইভাবে সাজাই 182 দ্বারা লিখে দিলি উত্তর শেষ। বুঝাতে পারছি নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, শেষ, আর দরকার নাই। এখন কথা হচ্ছে যে এই যে যে 183 ধারায় ভ্রমণকালে কৃত অপরাধ, ভ্রমণকালে কৃত অপরাধ কি? এগুলো একেবারে সহজ, পরীক্ষা জীবনও আসে না, কিন্তু 182টা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। যত ধারা বললাম তার মধ্যে 179 এবং 182 এই দুটো ধারা একটু ভালো করে মনে রাখবেন। 183-তে কি কইছে? 183-তে কইছে কি? ভ্রমণকালে কৃত অপরাধ। মনে করো যে আমি আমার বাড়ি মনে করো যে রাজবাড়ি নাকি, তাহলে হচ্ছে আমি এখন মনে করো যে চিটাগাং যাচ্ছি, তো চিটাগাং যাওয়ার পথে মনে করেন যে আমি রাজবাড়ি থেকে বাসে উঠে আমি মনে করেন যে কুমিল্লা যাই একজনের থাপ্পড় দিয়ে মারি ফেলাইছি। তাহলে এই অপরাধটা সংগঠিত হয়েছে কোথায়? কুমিল্লায় হয়েছে। তা আমার বাড়ি রাজবাড়ি হলেও ওই কুমিল্লার স্থানীয় আদালতে আমার মামলা হবে, ঠিক আছে কিনা? আবার মনে করেন আমি ঢাকা থেকে বরিশালে লঞ্চে যাচ্ছি, একজনকে ঘুষি দিয়ে নদীতে ফেলাই দিছি, ঠিক আছে কিনা? তাহলে অপরাধটি সংগঠিত হয়েছে কোথায়? যেখানে মনে করেন এই যে যে মানে অপরাধটি সংগঠিত হয়েছে ওইখানেই হচ্ছে ভ্রমণকালে, অর্থাৎ ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় যেখানে আমি লোকরে মারছি ওই জায়গায় অপরাধটি সংগঠিত হবে। আবার যদি কোন যে মারছেন ওইখানে, ঠিক আছে, লাশ ভাসতে ভাসতে চলে গেছে মনে করেন চাঁদপুরে বা ওই যে ভোলা জেলায় যায় লাশ পাইছে, তাহলে মামলা কোথায় হবে? তাহলে মামলা যে কোনো এক জায়গায় হতে পারে, ওই যে যেটা বললাম 182 ধারায়, যেখানে বলতেছে অপরাধের শুরু এবং শেষ, হ্যাঁ, যেখানে আপনার শেষ হয়েছে সেখানে 182 দ্বারা দুই জায়গায় এক জায়গায় আপনার মামলা করলেই বিচার কার্যক্রম চলবে, কোনো সমস্যা এখানে নাই। এই অনলাইনে আপনারা কি শুনতেছেন আমার কথা? যে ক্লাসে তো অনেক লোক আছে এখানে, মোস্তফা কামাল, নাজমুল ইসলাম, সোহেল রানা, সবুজ, তারপরে আমার ব্যাটসম্যান রবিউল, তরিকুল, রোমা আক্তার, জিয়াদুল হক সাগর। হ্যাঁ, শোনা যায় কথা? কমেন্ট তো করেন না কেউ। মোস্তফা কামাল, আব্দুল্লাহ আল মামুন। আচ্ছা, শুনলেও ভালো, না শুনলেও ভালো, একটু সমস্যা এই যে
এই ল্যাপটপে বেশি লোক নাই, অনলাইনে অনেক লোক আছে ইয়াতে আর কি। ঠিক আছে, যাক। তাহলে 182 দ্বারা বুঝে ফেলছেন, 183 দ্বারাও বুঝে ফেলছেন নাকি? ভ্রমণকালে অর্থাৎ আপনি ভ্রমণ করতেছেন, যেখানে যেখানে আপনি অপরাধটি করবেন ওই জায়গায় হচ্ছে আপনার বিচার হবে, শেষ কাহিনী। এখানে আর তেমন টেনশনের কিছু নেই, এগুলো পরীক্ষায় জীবনে আসে না। এখন কথা হচ্ছে 185 দ্বারা কি কইছে, বলতেছে যে জায়গায় মামলা মানে বিচার কার্যক্রম নিয়ে ঠেলাঠেলি করবে, যে না এটা আমার থানার না, এটা সারাক থানার, এটা হচ্ছে ওই থানার, এটা আমি মামলা নেবো না, আমি বিচার করবো না, এটা আমার কোনো ইয়া না। সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। এমসিকিউ কে সিদ্ধান্ত নেবে? হাইকোর্ট সিদ্ধান্ত নেবে যে কোথায় মামলা হবে, কোথায় বিচার কার্যক্রম হবে। অনেক সময় ঘটে না যে এটা আমার জুরিসডিকশনে পড়ে নাই, এটা বিচার কার্যক্রম আমি আমি করতে পারবো না, বা এটা আমি মামলা নিতে পারতেছি না, যেহেতু ঠেলাঠেলি বাদে আর কি। সেই ক্ষেত্রে বলতেছে যে হাইকোর্ট বিভাগ ডিসিশন নেবে যে কোথায় মামলা হবে, কোথায় বিচার কার্যক্রম হবে। কে সিদ্ধান্ত নেয়? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, হাইকোর্ট বিভাগ হচ্ছে আপনার সিদ্ধান্ত নেবে। আচ্ছা, আর দরকার নাই, আমরা সরাসরি চলে যাবে 188 ধারায়। বাংলাদেশের বাহিরে কৃত অপরাধের দায় দায়িত্ব। বাংলাদেশের বাহিরে কৃত অপরাধের দায় দায়িত্ব সম্পর্কে এখানে বেসিক্যালি কি আলোচনা করছে একটু ভালো করে বুঝি আমরা বন্ধুরা। এখানে বলতেছে, আপনারা যদি খেয়াল করে দেখেন যে দণ্ডবিধির 60 ধারায় কিন্তু এরকম একটা কথা আছে। ঠিক আছে, আবার কার্যবিধির 188 এরকম একটা কথা আছে। সাইবার নিরাপত্তা আইনে 60 ধারায় এরকম একটা কথা আছে। অতিরাষ্ট্রিক, এটা এটা ইংরেজি থেকে বলা হয় এক্সট্রা টেরিটোরিয়াল, মন থাকবে। অতিরাষ্ট্রিকের ব্যাখ্যা আছে এক্সট্রা টেরিটোরিয়াল, হ্যাঁ। আবার মানব পাচারের 5 ধারায়ও কিন্তু এরকম একটা কথা আছে। অর্থাৎ এখানে বলতেছে আপনি বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, আপনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বাহিরে বা বাংলাদেশের রেজিস্ট্রিকৃত বিমান বা পোতে বা সীমানায় আপনি যদি কোনো অপরাধ সংগঠন করেন, কি বলতেছে, আপনি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশের বাইরে আপনি যদি কোনো অপরাধ সংগঠন করেন, সেই ক্ষেত্রে আপনার ওই অপরাধের বিচার আপনার বাংলাদেশে আপনার করা যাবে, কোনো সমস্যা নাই। আপনি যদি সৌদি আরবে একটা খুন করে বাংলাদেশের পলাই চলে আসেন, সৌদি সৌদি আরবে হত্যার দায়ে কিন্তু বাংলাদেশে আপনার বিচার হতে পারে। কথা ক্লিয়ার কিনা? তবে বলতিছে যে এই যে আন্তরাষ্ট্রীয় অপরাধ যেগুলো, এই অপরাধের কোনো তদন্ত ইনকোয়ারি করতে গেলে অবশ্যই সরকারের পূর্ব অনুমতি নিতে হবে। এমসিকিউ, কার পূর্ব অনুমতি নিতে হবে বন্ধুরা? সরকারের পূর্ব অনুমতি নিতে হবে। কয় ধারায় বলতিছে? এই 188 ধারায় বলতিছে। এইখানে বলতিছে যে বন্দি বিনিময় 1974 এর একটা অ্যাক্ট আছে। একটা কিরকম, মনে করেন যে আপনার এই যে সৌদি আরবের একজন ব্যক্তি বাংলাদেশের ঢাকায় যদি খুন করে কাউরে মেরে ফেলায়, সেই ক্ষেত্রে এই সৌদি আরবের নাগরিকরে বাংলাদেশ থেকে পাঠাইতে যদি কোনো বাধা হিসেবে কাজ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, ঠিক তেমনি আবার ওই যে বিদেশে যদি কোনো বাংলাদেশি নাগরিক খুন করে পালায় আসে বা কোনো অপরাধ করে পালায় আসে, বাংলাদেশের নাগরিককেও কিন্তু ওই বিদেশে পাঠাতে বাধা হিসেবে বা প্রতিবন্ধক হিসেবে বা স্টপেল হিসেবে আপনার কাজ করবে। কথা কি বুঝতে পারছেন? এই কথাটা আপনার এই 188 দ্বারা আপনাকে বলতেছে। তাহলে এখানে আমরা মূলত কি শিখলাম? আমরা বলতেছি যে বাংলাদেশের বাইরে কৃত অপরাধের দায় দায়িত্ব। প্রশ্ন আসতে পারে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক বিদেশে অপরাধ করলে ওই অপরাধের বিচার এবং ইনকোয়ারির স্থান কোথায় ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো। সেই ক্ষেত্রে 188 ধারা লিখতে। তাহলে আমরা কি শিখলাম এখানে? এখানে দণ্ডবিধির 60 ধারা, কার্যবিধির 188 ধারা, মানব পাচারের 5 ধারা, সাইবার নিরাপত্তা আইনের বলতেছে আপনার এই যে 60 ধারা। অতিরাষ্ট্রিক ইংরেজিতে কি বলে? এক্সট্রা টেরিটোরিয়াল, মন থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এক্সট্রা টেরিটোরিয়াল বলা হয়। এর বাইরে আর আসবে না বন্ধুরা। বেশি পড়ে কোনো লাভ নাই, অল্প পড়ে ভালো রেজাল্টের চেষ্টা করতে হবে, এবং মানে ইজি বিজি ফালতু জিনিস পড়া যাবে না। এখানে 3টা ধারা মনে রাখবেন, একটা হচ্ছে 179, একটা হচ্ছে 182, একটা হচ্ছে এই 188। এই 3টে ধারা মনে থাকলেই প্রশ্নের ভিতরে আসবে, বই পেজ উল্টো আর দরকার নাই। ঠিক আছে। 190 ধারা। 190 ধারা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গত বছর এই বছর প্রশ্ন আসে নাই, গত বছর আসছিল। তো আমাদের জন্য 190 ধারাটা ইম্পর্টেন্ট। হচ্ছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। কার ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। মামলা কত প্রকার বন্ধুরা? মামলা আছে 2 প্রকার, একটা হচ্ছে শেয়ার মামলা, একটা হচ্ছে জেয়ার মামলা। শেয়ার মামলা কোথায় হয়? শেয়ার মামলা কোর্টে হয়। জেয়ার মামলা কোথায় হয়? থানায় হয়। যে ক্ষেত্রে ভিকটিম থানায় আইনগত সুরক্ষা পায় না বা আইনগত ব্যবস্থা নিতে পারে না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কোথায় মামলা হবে? কোর্টে মামলা হবে। কোর্টে আপনি ইচ্ছা করলেই মামলা করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সত্যি মিথ্যে বানায় মামলাটা মারি দিলি তো মনে করেন পিস্ত্রি দৌড়ি থাকলো, তাই না? আচ্ছা, যাও তাহলে। আশা করি আমার কথা মনে হয় ইনশাল্লাহ আপনারা বুঝতেছেন। তো এই 190 ধারায় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিচ্ছে যে ম্যাজিস্ট্রেট কয়টি পদ্ধতিতে এবং কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে বা বিচার কার্যক্রম করতে পারে বা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেই ক্ষমতা 190 ধারায় বলতেছে। এখন প্রশ্ন হতে পারে যে ভাই 190 ধারার সাথে সিআরপিসির 156 ধারার পার্থক্য কি, কও? প্রশ্ন হতে পারে না ভাই? হ্যাঁ, 156 ধারা আছে পুলিশের ক্ষমতা মামলা নেওয়ার ক্ষেত্রে বা তদন্তের ক্ষেত্রে, আর 190 ধারা হচ্ছে সরাসরি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা
অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে, এবং কোন কোন ম্যাজিস্ট্রেট নেবে এবং কয়টি পদ্ধতিতে নেবে, এই প্রক্রিয়ার কথা বেসিক্যালি এখানে বলতেছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি বন্ধুরা, যে এই শাহিন ভাই শুনতেছেন কথা আমার? শাহিন ভাই, আসতেছি আমি, দাঁড়ান একটু পরে। আচ্ছা, 190 ধারায় বলতেছে যে আপনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, আপনার অপরাধ আমলে গ্রহণ করতে পারবে কয়টি পদ্ধতিতে। এমসিকিউ, এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, পরপর 2-3 বছরে এই এমসিকিউটা সবসময় আসে, যে কয়টি পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করতে পারে বন্ধুরা? তিনটি পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করতে পারে। একটা হচ্ছে নালিশ পাইয়ে। নালিশ পাইয়ে মানে কি? আমাকে কি শোনা যায় নাকি? হ্যাং হয়ে গেছেন কি আপনারা? হ্যাঁ, নালিশ পাই। নালিশ পাই কি? সরাসরি মনে করেন যে আরশাদ আলী মাগুরা জেলা কোর্টে যে মামলা করিতেছে, তোমার সরাসরি আরশাদ কোর্টে যে মামলা করছে, অর্থাৎ এটা নালিশের মাধ্যমে মামলা অলরেডি হয়ে গেছে। আর একটা বলতেছে যে পুলিশ রিপোর্টে বা অন্য কোনো লিখিত রিপোর্টের মাধ্যমে, অর্থাৎ পুলিশও কিন্তু আদালতকে একটা রিপোর্ট দিতে পারে যে স্যার আমার এই এলাকায় এরকম ঘটনা ঘটছে, এই ব্যক্তিরা শান্তি ভঙ্গের জন্য মানে পায়তারা করে বেড়াচ্ছে, তারা এই ধরনের কার্যক্রম করতে পারে। আমি বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে এখানে বলতেছে যে পুলিশ রিপোর্টের মাধ্যমে কিন্তু এরকম ঘটনা আপনার যদি আদালতকে অবগত করায়, সেক্ষেত্রেও কিন্তু সিআর মামলা হয়ে যায়। আর একটা বলতেছে পুলিশও দিল না, আবার কেউ নালিশ করতেও গেল না, সেই ক্ষেত্রে আদালত অন্য কোনোভাবে সংবাদ প্রাপ্ত হয়ে বা হচ্ছে আপনার এই বলতেছে যে আপনার এই সন্দেহবশত বা আদালতের জ্ঞান মতো কোন বিষয়ে যদি জানে যে এরকম একটা ঘটনা ঘটছে, সেই ক্ষেত্রেও কিন্তু অপরাধ আদালত আমলে গ্রহণ করতে পারে। এই তিনটি পদ্ধতিতে অপরাধ আমলে গ্রহণের এখতিয়ার বিজ্ঞ আদালতকে দেশে কয় ধারায়? 190 ধারায়। রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজ্ঞ আদালত কয় ভাবে বা কয়টি পদ্ধতিতে অপরাধ আমলে গ্রহণ করতে পারে? এমসিকিউ, তিনটি পদ্ধতিতে কি কি? একটা হচ্ছে নালিশের মাধ্যমে, আর একটা হচ্ছে পুলিশ রিপোর্টের মাধ্যমে, আর একটা হচ্ছে নালিশ এবং পুলিশ রিপোর্ট কোনোটিই না, সেটা হচ্ছে আদালতের জ্ঞান মতে সন্দেহবশত বা অন্য কোনোভাবে যদি সংবাদ প্রাপ্ত হয় যেরকম একটা ঘটনা শ্রীপুর থানায় ঘটছে, সেক্ষেত্রে অপরাধ আমলে আদালত গ্রহণ করতে পারে। এই তিন পদ্ধতিতে খুবই গুরুত্বপূর্ণ রিটেনের জন্য এবং এমসিকিউর জন্য 190 ধারা দাগায় রাখেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি ধারা। তাও আর দরকার নাই, তাহলে আমরা এই যে যে 179, 182, 188, 190, এই ধারাগুলো আমরা একটু ভালো করে দেখবো। আর দরকার নাই, সরাসরি আমরা চলে যাব, একবারে চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 195 ধারায়। ঠিক আছে? এই যে মনে করেন কিছু কিছু বিষয় আছে যে আপনি ইচ্ছা করলেই কিন্তু মামলা করতে পারবেন না, ঠিক আছে কিনা? যেমন এই যে আরে এই যে কি জানো, সনাতন ধর্মের ওই যে একজনকে গ্রেপ্তার করছে, কি নাম ওনার, কি সিসিং নাকি সিসিম, এই সিলেটে রাষ্ট্রদ্রোহী অপরাধে, আজকে সংবাদে দেখলাম একজন বলতেছে রাষ্ট্রদ্রোহী অপরাধে তাকে গ্রেপ্তার করছে। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার কিছু কিছু চিন্ময় নাকি, হ্যাঁ, এটা অনেক আন্তরিক আছে। আমি যে আমাদের এখানে একটা ইয়ে আছে, পূজা মণ্ডপ আছে, ডিউটি গেছি, হ্যাঁ, আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, বিশাল আপ্যায়ন, খাওন দাওন, বুঝছেন? এটা যে মহারাজ বলে, মহারাজ নাকি যেন বলে, তাই না? মহারাজ বলে। আমাদের এখানে খামারবাড়ি নামে একটা জায়গা আছে, এখানে ওনাদের বিশাল ইয়ে আছে, ওই যে মণ্ডপ। যারা এদিকে লয় আছে না, এরশাদ ভাই, এরশাদ ভাই চেনেন? এখানে আছে আমাদের থানার পাশে, পূজা হয়। যাও আর কি। তো এখানে 195 ধারা এখানে বলতেছে যে কিছু কিছু বিষয় আছে বা কিছু কিছু ঘটনা আছে যে ক্ষেত্রে সরাসরি আপনি কি করতে পারবেন না, আপনি মামলা করতে পারবেন না, ঠিক আছে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সরাসরি মামলা করতে পারবেন না। তাহলে প্রশ্ন আসতে পারে ফৌজদারি কার্যবিধি আইনের কোন কোন ক্ষেত্রে আপনার সরাসরি মামলার বিধান নাই। এটা কিন্তু রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ওই গ্রেপ্তারের মতো প্রশ্ন না, এটা না পড়লে কেউই কিন্তু পারবেন না, সুতরাং এটা আপনাকে পড়তে হবে। যেমন দেখেন বলতিছে যে ফৌজদারি কার্যবিধি আইনের 195 ধারার কতে বলতিছে যে সংশ্লিষ্ট সরকারি কর্মচারী অথবা তার ঊর্ধ্বতন অপর কোন সরকারি কর্মচারী লিখিত অভিযোগ ব্যতীত দণ্ডবিধির 172 থেকে 188 ধারার অপরাধে কোনো অপরাধ, এটা যারা নতুন তারা আপনারা বুঝতেছেন না, কিন্তু পুরনো লোক আপনারা জানেন দণ্ডবিধির 172 থেকে 188 ধারা কি আলোচনা করছে বন্ধুরা। এখানে হচ্ছে সরকারি কর্মচারীর কর্তৃত্ব অবমাননা, অর্থাৎ সরকারি কর্মচারী আপনাকে একটা আদেশ দিয়েছে, আপনি সেই আদেশটা অমান্য করছেন। এই অমান্য করলে সরাসরি কিন্তু আপনার মামলা কেউ নিতে পারবে না, এটা ওই সরকারি কর্মচারীকেই প্রসিকিউশন কাটতে হবে। প্রসিকিউশনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আদালত আসছে অপরাধ আমলে গ্রহণ করবে, এরপরে আসছে আপনার মামলা হবে। যেমন 172 ধারা দণ্ডবিধির কইছে যে সরকারি কর্মচারী সমনে আত্মগোপন করলে তার শাস্তি। 173 ধারায় কইছে যে সরকারি কর্মচারী যদি সমন জারি করে, সমনের কপি যদি ছিঁড়ে ফেলে বা লটকানোর কপি নষ্ট করে ফেলে, তার শাস্তি।
174 ধারায় বলছে যে সমনের জারি করার ফলে উক্ত ব্যক্তি হাজির না হলে তার শাস্তি। 175 ধারায় বলছে সরকারি কর্মচারীর নিকট দলিল দাখিল করতে বাধ্য হওয়ার পরও দলিল দাখিল না করলে তার শাস্তি। 176 ধারায় কইছে বাধ্য ব্যক্তি কর্তৃক সংবাদ পরিবেশন না করলে তার শাস্তি। 177 ধারায় কইছে যে অসত্য তথ্য সরবরাহ করার শাস্তি। হ্যাঁ, এরকম পার্ট পার্ট সামনের দিকে গেছে, তাই না বন্ধুরা? তো এনে কইছে কি, যে দণ্ডবিধির 172 থেকে 188 ধারায় যে সকল অপরাধের কথা আলোচনা করছে, এই সকল অপরাধ যদি কোনো জনসাধারণ করে, সেই ক্ষেত্রে সরকারি কর্মচারীর লিখিত অভিযোগ ব্যতীত অপরাধ আদালত আমলে গ্রহণ করতে পারবে না বা আদালত গ্রহণ করে না, এই কথাটাই আপনাকে বলতে হবে। অর্থাৎ ইচ্ছে করলেই কিন্তু মামলা করা যায় না। যেমন আমি যদি তল্লাশির জন্য আরশাদরে ডাকি, আরশাদ যদি না আসে, তাহলে আরশাদ অপরাধী কয় ধারা? 180 ধারা। তা সে যে আসলো না, এই জন্য আরশাদের বিরুদ্ধে আমাকেই প্রসিকিউশন কাটতে হবে, সে আসে নাই, পুলিশকে সহায়তা করে নাই। আমি কি বোঝাতে পারছি? তাহলে ইচ্ছা করলে সে যে সহায়তা করলো না, তাহলে প্রতিবেশী আর একজন কিন্তু আরশাদের নামে মামলা করতে পারবে না, যে পুলিশ ডাকছে, সে কেন আসলো না, তাহলে তার বিরুদ্ধে মামলা করে দিলে না, এরকম মামলা করা যাবে না, এটা আমলে নেওয়া যাবে না। অর্থাৎ এখানে পুলিশকে বা সরকারি কর্মচারীকেই লিখিত অভিযোগ আদালতে দাখিল করতে হবে। আশা করি তাহলে এমসিকিউ কে লিখিত অভিযোগ দাখিল করবে? সরকারি কর্মচারী করবে, ঠিক আছে কিনা? 2 নম্বরে বলতেছে যে দণ্ডবিধির 193, 194, 195, তারপর আছে যে 205, 7, 8, 9, 10, 11, 28 দণ্ডনীয় অপরাধ। এখানে বলতেছে যে আপনার এই মানে এই সকল ধারায় যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তাহলে ঊর্ধ্বতন অপর কোনো আদালতের লিখিত অভিযোগ ব্যতীত সেই ক্ষেত্রে মানে সরাসরি অপরাধ আমলে নেওয়া যাবে না। এই সকল ধারায় কি বলছে আপনারা কি জানেন? যেমন দণ্ডবিধির 193 ধারায় কইছে যে মিথ্যা সাক্ষ্যদানের উদ্ভাবনের বা সাক্ষ্যদানের শাস্তি। 194, 195-তে কইছে যে মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি কোনো ব্যক্তিকে ফাঁসি দেন বা মারি ফেলান তার শাস্তি। আবার এই যে 199-তে হচ্ছে আপনার ব্যভিচার সংক্রান্ত অপরাধ। 200 ধারায় হচ্ছে নাল ইয়া এই যে 205-এ হচ্ছে ছদ্মবেশ ধারণ করা। তারপরে হচ্ছে 200 এই যে 7, 8, 9 এগুলো হচ্ছে আপনার ওই যে মিথ্যা ওই যে ইয়া করা, কি বলে ওটা, দাবি উত্থাপন করা। তারপরে 211 হচ্ছে মিথ্যা অভিযোগ দেওয়া। হ্যাঁ, মনে করেন আপনি মারেন নাই, আপনার নামে একটা মিথ্যা মার্ডার মামলা আমি দিয়ে দিলাম। তারপর আছে 228, অর্থাৎ এই যে জুরি বাই অ্যাসেস এর ছদ্মবেশ ধারণ করা, জুরি বাই অ্যাসেস এর ছদ্মবেশ ধারণ করা। সেই ক্ষেত্রে আপনাকে এখানে বলতেছে এই সকল অপরাধ যদি কোনো ব্যক্তি করে, ইচ্ছে করলেই কিন্তু আপনার মামলা মানে করা যাবে না। ঊর্ধ্বতন আদালতের কি লিখিত অনুমতি দরকার আছে এই সকল ধারায় মামলা করতে গেলে। অর্থাৎ এই মামলা করার জন্য ঊর্ধ্বতন আদালতের অনুমতি নিয়ে মামলা করতে হবে। এরপরে দেখেন যে যদি কোনো ব্যক্তি দণ্ডবিধি আইনের বলা হচ্ছে যে 463, 471, 475, 76 ধারায় কোনো অপরাধ করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে বলতেছে যে আপনার ওই যে আদালতে অপরাধ করছে ওই আদালতের লিখিত অভিযোগ ব্যতীত বেসিক্যালি হচ্ছে কি আপনার এই মামলা আপনার এখানে তার বিরুদ্ধে করা যাবে না। এই কথাটা আপনাকে এই 194 গতে আপনাকে বলতেছে। তাহলে আমরা এখানে কি কটা জিনিস দেখলাম? এখানে দেখতেছি যে দণ্ডবিধির 172 থেকে 188 ধারা অপরাধ করলে সরাসরি মামলা করা যায় না। দণ্ডবিধির কিছু ধারা বলছে এই সকল ধারায় অপরাধ করলে আদালতের অনুমোদিত মামলা করা যায় না। আর একটা বিষয় বলছে যদি কোনো ব্যক্তি জালিয়াতি তারপরে এই রিলেটেড কোনো অপরাধ যদি করে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আদালতের অনুমতি ব্যতীত সরাসরি আপনি মামলা করতে পারবেন না, ঠিক আছে কিনা? এরপরে আমরা সরাসরি চলে যাব 196 ধারায়। 196 ধারায় আপনাকে বলতেছে রাষ্ট্রদ্রোহ অপরাধের দায়ে মামলা। রাষ্ট্রদ্রোহ অপরাধ, আপনারা কি জানেন যে রাষ্ট্রদ্রোহ অপরাধ কোনগুলো বন্ধুরা? রাষ্ট্রদ্রোহ অপরাধ হচ্ছে বড় অপরাধ, যে অপরাধটা বেসিক্যালি নর্মালি এটা কিন্তু অধর্তব্য অপরাধের পর্যায়ে পড়ে এবং প্রাথমিকভাবে এটা জিডি হবে, তারপরে ইনকোয়ারি হবে, এরপরে প্রসিকিউশন যাবে, সরকারের অনুমোদন অনুমোদন নেবে, তারপরে হচ্ছে এটার মামলা হবে। কি কথা কি ক্লিয়ার? এই যে যেমন এই যে আপনাদের যে সনাতন ধর্মের যে যিনি অ্যারেস্ট হয়েছে, এনার নামে নাকি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। রাষ্ট্রদ্রোহটা কি বন্ধুরা? রাষ্ট্রদ্রোহ সংজ্ঞা আছে দণ্ডবিধির 124-এর ক। কত বন্ধুরা বলেন কত? 124-এর ক বলতেছে যদি কোনো ব্যক্তি তার কথা দ্বারা, কার্য দ্বারা, আচরণ দ্বারা, ভাবভঙ্গি দ্বারা বা কোনো প্রকাশ দ্বারা, লেখনী দ্বারা, হ্যাঁ, এমন কোনো কিছু প্রচার করে, প্রকাশ করে বা বহন করে যা কোনো রাষ্ট্রের জন্য কি আপনার ব্যঙ্গাত্মক বা ক্ষতিকর বা মানহানিকর, ঠিক আছে কিনা, ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করছে বলেই গণ্য হবে। দ্বারা কি দেবো? দ্বারা দেবো দণ্ডবিধির 124-এর ক। রাষ্ট্রদ্রোহের অপরাধে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, সেই ক্ষেত্রে সরাসরি কিন্তু আপনার মামলা করা যাবে না, সরকারের অনুমোদন নিয়েই মামলা করতে হবে। তাহলে ওই 195-তে আমরা 3টা পয়েন্ট পেলাম। আবার 196-তে এসে দেখতেছি রাষ্ট্রদ্রোহ অপরাধে যদি কোনো ব্যক্তি করে, তাও সরাসরি মামলা করা যাবে না সরকারের অনুমোদন ছাড়া। এরপরে বলতেছে দণ্ডবিধির আপনার এই যে 108-এর ক, 153-এর ক, অর্থাৎ এই যে বিভিন্ন শ্রেণী সময়ের মধ্যে বিদ্বেষ,
ধর্মীয় উস্কানি, ঠিক আছে কিনা, এবং 505-এ যে আপনার এই যে গুজব সৃষ্টি, এই সকল অপরাধও কিন্তু সরকারের অনুমোদন ব্যতীত আপনি সরাসরি মামলা রুজু করতে পারবেন না। ক্লিয়ার? এরপরে যদি আমরা একটা জিনিস দেখি যে কতিপয় অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে মামলা। অপরাধমূলক ষড়যন্ত্র কি বলেন তো? অপরাধমূলক ষড়যন্ত্র ইংরেজি আছে ক্রিমিনাল কনস্পিরেন্সি, যা দণ্ডবিধির 120-এর ক-তে আলোচনা করছে। বলা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি, এই কি বলতেছে, এটা দণ্ডবিধির প্রশ্ন, এটা আমরা পড়াই। বলতেছে দুই বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করার জন্য সম্মত হয়, অথবা কোনো বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য সম্মত হয়, হ্যাঁ, তখন তারা ক্রিমিনাল কনস্পিরেন্সি বা অপরাধমূলক ষড়যন্ত্র করছে বলেই গণ্য হবে। এবং যার শাস্তি হচ্ছে 120-এর খ, সর্বনিম্ন শাস্তি 6 মাসের কারাদণ্ড, অর্থদণ্ড বা অভয়দণ্ড। এই ক্রিমিনাল কনস্পিরেন্সি যদি কোনো ব্যক্তি করে, সেই ক্ষেত্রেও বলতেছে যে সরকারের অনুমোদন ব্যতীত এই ক্ষেত্রেও কিন্তু আপনি কারো বিরুদ্ধে মামলা করতে পারবেন না, এবং এটা আমলও আপনার আসবে না। তাহলে দেখেন প্রশ্ন যেটা আসবে পরীক্ষায়, পদোন্নতি পরীক্ষায়, সেটা হচ্ছে যে 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কোন কোন ক্ষেত্রে সরাসরি মামলার বিধান নাই, বা কোন কোন ক্ষেত্রে সরকারের অনুমোদন ব্যতীত মামলা করা যাবে না। সেটা হচ্ছে এই 195, তারপর আছে আপনার 196, তারপর আছে 196 ক। পারবেন না আসলে ভাই? এই পরীক্ষায় কিন্তু এই যে গত বছরের আগের বছর এএসআই থেকে সাব ইন্সপেক্টরদের আসছে, সাপ্লিমেন্টারিতে এএসআই থেকে সাব ইন্সপেক্টর এই প্রশ্নটা আইছে, আবার ইন্সপেক্টরশিপেও বিগত 2-3 বছর ধরে এই এই প্রশ্নটা আসতেছে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কোন কোন ক্ষেত্রে সরাসরি মামলা রুজুর বিধান নাই। যারা প্রশ্ন একটু দেখেন বা খোঁজেন তারা এগুলো দেখবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, যাও গেল। এখন সরাসরি চলে যাব আমরা 197 ধারায়। বন্ধুরা, 197 ধারায় কি বলছে? 197 ধারা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে বলতেছে যে বিচারক এবং সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা। হুম। আচ্ছা, একজন বিচারক যে বিচারই করুক না কেন তার সেটা অপরাধ না। দণ্ডবিধির কয় ধারা বলেন? কয় ধারা বলেন? দণ্ডবিধির কয় ধারায় বলছে এই কথা? হ্যাঁ, এটা কইছে হলো 77 ধারায় কইছে। তাহলে একজন বিচারক এবং এবং সরকারি কর্মচারী তিনি যদি আইনানুগ কার্য সম্পাদন করার সময় যদি কোনো অপরাধ করেন, সেই ক্ষেত্রে অপরাধের দায় থেকে কি পাবে বন্ধুরা? বলতেছে সে হচ্ছে আপনার রক্ষা পাবে, অর্থাৎ অপরাধের দায় তার হবে না। এই কথাই এখানে বলতেছে যে একজন বিচারক এবং সরকারি কর্মচারী যদি তিনি আইনানুগ কার্য সম্পাদন করার সময় যদি কোনো অপরাধে জড়িত হয়ে পড়েন বা অপরাধ করেন, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা রুজু করতে গেলে সরকারের পূর্ব অনুমোদন রয়েছে। ঠিক আছে কিনা? এখন সরকারি কর্মচারী হলেই যে এই সুযোগ পাবে এরকম কোনো কথা না। এখন তুমি মনে করো 5 দিনের ছুটিতে বাড়িতে গেছো, বাড়িতে যে আকামাট্টা করে বসাই থইছো, কথা কি বুঝছো নি? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সরকারি কর্মচারী বলে আপনি রেহাই পাবেন না। কথা ক্লিয়ার? অর্থাৎ এখানে সরকারি দায়িত্বে আপনাকে থাকতে হবে। এবং ওই যে একজন বিচারক যদি তার আইনানুগ কার্য সম্পাদন করার সময়, বিচার করার সময় কোনো অপরাধে জড়িয়ে পড়ে বা অপরাধ হয়েও যায়, অপরাধের দায় থেকে সে রক্ষা পাবে, এবং সরকারের পূর্ব অনুমোদন ব্যতীত সে কিন্তু কি করবে না, আপনার তার এখানে কিন্তু কোনো অপরাধ হবে না। ক্লিয়ার ভাই? বুঝছেন? একেবারে ভেরি সিম্পল একটা কথা বলছে, এখান থেকে প্রশ্ন আসবে না। যাক, না আসলেই ভালো। আমরা সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 199 ধারায়। ব্যভিচার ও বিবাহিত মহিলাকে ফুসলায়া নিয়ে যাওয়ার দায়ে মামলা। ব্যভিচার ও বিবাহিত মহিলাকে ফুসলায়া নিয়ে যাওয়ার দায়ে মামলা। ব্যভিচারের ইংরেজি কি? অ্যাডাল্টি। অ্যাডাল্টির নাম শুনছেন না? ব্যভিচার। দণ্ডবিধির 498 ধারায় অ্যাডাল্ট, 97 ধারায় অ্যাডাল্টির সংজ্ঞা দিছে। বলতেছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বিবাহিত স্ত্রীর সহিত ওই ব্যক্তির পূর্ব অনুমতি ছাড়া যৌন সঙ্গমন করে, হ্যাঁ, যে ক্ষেত্রে নারীর সম্মতি থাকে, সেক্ষেত্রে সে ব্যভিচার করছে বলেই গণ্য হবে। এটা একটি খুবই জটিল ধারা। কোন পুরুষ কি চায় তার স্ত্রী এগুলো করুক? এগুলো কেউই চায় না, ঠিক আছে? পরকীয়া এক কথা, অ্যাডাল্টি এটাকে বলা হয়। সুতরাং অ্যাডাল্টিতে এখানে নারীকে অপরাধের দায় থেকে কি দেয়া হয়েছে? রেহাই দেয়া হয়েছে। নারী অপরাধের দায় থেকে রেহাই পাবে, তার এখানে সে কিন্তু কোনো অপরাধ তার এখানে হবে না। এই অ্যাডাল্টি এবং হচ্ছে আপনার বলতেছে বিবাহিত মহিলাকে ফুসলাইয়ে, বিবাহিত মহিলাকে যদি ফুসলাই কেউ নিয়ে যায়, কয় ধারায় অপরাধ? এলাকায় এরকম ঘটনা ঘটনা ভাবি চলেন চলে যাই নাকি? এরকম ঘটনা কিন্তু ঘটে। তাহলে 498 ধারা মোতাবেক সে এটা অপরাধ করছে বলে গণ্য হবে। তো আপনি যদি এই ব্যভিচার করেন এবং এই অ্যাডাল্টি এবং হচ্ছে বিবাহিত মহিলাকে ফুসলায় পাম্পট্টি মেরে ফুসকা ফুসকা খাওয়ানোর কথা কয়ে নিয়ে চলে গেছেন, নাকি ঢাকায় নিয়ে গেছেন মাগুরাইতে, তাহলে আপনি এই যে 498 ধারা এবং 497 ধারায় আপনি অপরাধী হবেন। কিন্তু এই ক্ষেত্রে মামলা রুজুর বিধানটা কি? এই ক্ষেত্রে মামলা রুজুর বিধানটা হচ্ছে
বলতেছে যে সংশ্লিষ্ট মহিলার স্বামীর অনুমতি ব্যতীত আপনার এখানে কিন্তু স্বামী ছাড়া অন্য কোনো ব্যক্তি কিন্তু মামলা রুজু করতে পারবে না। তবে স্বামী যদি আপনার সেনাবাহিনীর কোনো সদস্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার যদি প্রত্যয়ন দেয় যে ছুটি পাবে না বা এই ধরনের কার্যক্রম সে করতে পারবে না, সেই ক্ষেত্রে বলতেছে তার অন্য কোনো আইনানুগ অভিভাবক বা সে মামলা রুজু করতে পারবে, আদারওয়াইজ মামলা রুজুর কিন্তু কোনো বিধান নাই। এ খুবই ভেরি সিম্পল একটা কথা বলছে। অর্থাৎ প্রশ্ন আসতে পারে এভাবে, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ব্যভিচার সংক্রান্তে মামলা দায়েরের আইনানুগ প্রক্রিয়া কি ব্যাখ্যা করো, তখন এই 199 ধারা দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। বুঝতে পারছেন ভাই ইনশাল্লাহ? এই বোঝেননি কেটা কেটা কান্দি? বোঝেননি কে কে বলেন? হম। সাইফুলেরটা ভালো পরামর্শ, তাহলে তো আমি বুঝতামই না, তো ঝামেলা হইতো তাই না? শুনতেছেন? এখানে ক্লাস শোনা যায়? এখানে কারা কারা আছে? হ্যাঁ, শোনা যায় এখানে? আচ্ছা, শোনা না গেলেও ভালো, এগুলো এখন দেখার সময় নাই তাই না, পরে দেখবানি। আমার ওই লোকের ফোন দেবো ঠিক আইডি ঠিক করার জন্য। তাহলে আপনারা কি 199 ধারা বুঝে ফেলছেন ইনশাল্লাহ ভাই? একেবারে সিম্পল একটা কথা বলছে, আশা করি আপনারা বুঝছেন। এখন আমরা চলে যাব বাদীর জবানবন্দি বা নালিশটা আপনি বেসিক্যালি কিভাবে দেবেন 200 ধারায়। বাদীর আহ আচ্ছা, যাক ওইসব কথা বলার দরকার নাই। বাদীর জবানবন্দি কিভাবে আপনার নেওয়া হয় বা দেয়া হয়, এই কথা দণ্ডবিধির 200 ধারায়। এটা পড়ানোর আগে আজকে ক্লাসে একটা জিনিস আপনাদেরকে শিখে পার, সেটা আছে শেয়ার মামলা এবং জেয়ার মামলার পার্থক্যটা কি। ঠিক আছে, এটা পরীক্ষা একবার আসছে প্রশ্ন। জেয়ার মামলাটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের বেসিক্যালি এই যে যে আপনার 154 156, ঠিক আছে, এটা হলো কেন জেয়ার মামলা। জেয়ার মামলাটা কাকে বলে? যে সকল মামলা থানাতে হয় বা থানা সরাসরি অপরাধ আমলে গ্রহণ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বা কার্যক্রম চালায়, সেটাকেই জেয়ার মামলা বলে। শেয়ার মামলা কি? যে সকল মামলা সরাসরি কোর্টে হয়, সেটাকেই শেয়ার মামলা বলা হয়। তাহলে শেয়ার মামলাকে ধারা কি দেবেন? ধারা দেবেন হচ্ছে 190 দেবেন এবং 200 দেবেন, 201 দেবেন। ক্লিয়ার? শেয়ার মামলা কোর্টে হয়, জেয়ার মামলা থানায় হয়। হ্যাঁ, শেয়ার মামলা কোর্টের নির্দেশে আদালত পুলিশ তদন্ত করে, জেয়ার মামলা হচ্ছে সরাসরি পুলিশ নিজেই তদন্ত করে। ঠিক আছে কিনা? হ্যাঁ, তারপর হচ্ছে আপনার শেয়ার মামলা জেয়ার জেয়ার মামলা হচ্ছে আপনার বাদীকে বা অন্য কোনো ব্যক্তিকে লিখিত ভাবে অথবা থানায় এসে করতে হয়। আর শেয়ার মামলা হচ্ছে সংবাদদাতাকে কোর্টে যেয়ে আপনাকে সম্পাদন করতে হয়। এই তো পাঁচটা পার্থক্য হয়ে গেল। সুতরাং এটা কিন্তু গুরুত্বপূর্ণ, নরমালি মনে রাখবেন। জেয়ার মামলাটা হচ্ছে 154 156, পিআরবি 243 মারি দেবেন। আর শেয়ার মামলার ক্ষেত্রে 190 200 এবং 201 সিআরপিসি মারি দেবেন, সিআরপিসি মারি দেবেন। ঠিক আছে, এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ, এটা একটু আমলে নিয়ে দেখবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, এখন আমরা দেখব যে এই 200 ধারায় বাদীর জবানবন্দিটা আদালত কিভাবে নেয়। ঠিক আছে কিনা? হ্যাঁ, ওকে, ঠিক আছে। 200 ধারায় বাদীর জবানবন্দিটা কিভাবে নেয়, এখানে বলতেছে একজন বাদী যখন আদালতে কোনো মামলা করতে যাবে, তখন শপথ গ্রহণ পাঠ পূর্বক বিজ্ঞ আদালতকে তার সমস্যার কথা বলবে। কি কি গ্রহণ পাঠ পূর্বক? শপথ গ্রহণ পাঠ পূর্বক। ঠিক আছে, এবং মনে করেন যে আপনার এটা হচ্ছে লিখিতভাবে আদালত গ্রহণ করবে। বাদীর অভিযোগ কখনো মৌখিকভাবে আদালত নেবে না, সব সময় লিখিতভাবে নেবে। এখন এমন একটা ঘটনা ঘটছে যে যিনি আদালতে অভিযোগ করতে গেছেন তিনি তার জুরিসডিকশনের মধ্যে না। ঠিক আছে কিনা? তাহলে তাকে কি করতে হবে? এটা হচ্ছে যে আদালতের ক্ষমতা বা যে আদালতের ঘটনা, ওইখানেই তাকে পাঠাই দিতে হবে। সেম ওই 156 ধারার মতোই। ঠিক আছে কিনা? অর্থাৎ আপনার থানার মধ্যে না হলে আপনি যে থানার ঘটনা সেই থানার ওসির কাছে তাকে হচ্ছে পাঠানোর ব্যবস্থা করবেন। এরপরে বলতিছে যে কোন সরকারি কর্মচারী যদি আপনার আদালতে নালিশ করতে যায়, ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে আপনার এই বাদীর জবানবন্দি গ্রহণের কোনো প্রয়োজনীয়তা নাই। অর্থাৎ মানে সরকারি কর্মচারীর কাছ থেকে কোনো কিছু মৌখিকভাবে শোনার দরকার নাই, তিনি লিখিত অভিযোগ নিয়ে গেলেই সেটা মামলা হয়ে যাবে। এই বিধান বা প্রক্রিয়ার কথা বলতেছে 200 ধারার কয়ের কতে আপনাকে বলতেছে। ঠিক আছে, আর এখানে আর একটা বলতেছে যে যদি লিখিতভাবে কোনো বাদী আপনার তার অভিযোগ কোর্টে নিয়ে এসে নতুন করে সেটা আর লেখার দরকার নাই, এক। আর একটা বলতেছে যে আপনার এই মানে যদি তার এখতিয়ারের বাইরের কোনো লিখিত অভিযোগ তার কাছে আসে, সেই ক্ষেত্রে ওই এখতিয়ারের বাইরের অভিযোগ ওই অন্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই দেবে, যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারের ঘটনা, ওইখানে যাইও নতুন করে এটা আর লেখার কোনো দরকার নাই। ঠিক আছে কিনা? যেমন আমার কাছে একটা কাগজ নিয়ে আইছে, এটা আমি পাঠাই দেবো, মনে করেন যে রবিউলের কাছে পাঠাবো।
তাহলে রবিউলের কাছে ওটা লিখিত কাগজটা পাঠাই দিলে হবে, ওই রবিউলের কাছে আবার ওইখানে যায় লেখার কোনো দরকার নাই। এই কথাই আপনাকে বলতেছে 200 দ্বারায়। এগুলো পরীক্ষায় আসবে না ভাই, পড়িয়ে কোনো সময় নষ্ট করার দরকার নাই। যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো আমরা ভালো করে শিখবো এবং জানার চেষ্টা করব। আমরা সরাসরি একটু দেখব দণ্ডবিধির এই যে 201 তো দেখছি যে যে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেবে তিনি হচ্ছে তার বিচার কার্যক্রম করবে বা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, 205-এর ঘটা একটু দেখি, এটা এটা কিন্তু প্রশ্ন ইম্পর্টেন্ট। কত? 205-এর ঘ, এটা একটু খেয়াল করেন বন্ধুরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 205-এর ঘ, এটা পরীক্ষায় আসে। এটা হচ্ছে যে একটি অপরাধ সম্পর্কে যখন একই সঙ্গে নালিশি মামলা এবং পুলিশি মামলা বা পুলিশি তদন্ত কার্যক্রম চলতে থাকে, সেক্ষেত্রে তার আইনানুগ প্রক্রিয়া কি বা কোন পদ্ধতি অনুসরণ, তদন্তে কোন পদ্ধতি অনুসরণ করবে বা চলবে। আমাদের এরকম ঘটনা ঘটে না যে আপনি পুলিশের কাছে অভিযোগ করছেন, আবার মনে করেন যে আপনার এই যে আদালতে যাইও আপনি একটা মনে করেন মামলা আপনি করে দিয়েছেন। হ্যালো, বাসায় আছি, বলেন। এটা কি রে ভাই, তড়িৎপত্র রেজিস্টার? তড়িৎপত্র রেজিস্টার মনে আছে পেআরবি, ওই যে 248, 246-এ বোধহয় এরকম একটা আছে, তাই না? ওই যে যেটা এক্সপ্রেস লেটার নাকি? এক্সপ্রেস লেটারটা মনে হয়। ওই যে ডাকাতি দুর্ধর্ষ মেইল 242, 242 নাকি দেখি। দাঁড়ান, লাইন থাকেন, সালাম ভাই লাইনই থাকেন, দেখি দাঁড়ান। পেআরবি বইটা কো। আচ্ছা, আমি থানায় থানায় আসতেছি, আসতে পরে আসতেছি, থাকেন, সমস্যা নেই। এই তড়িৎপত্র রেজিস্টার, তড়িৎপত্র কত জানো? তড়িৎপত্র কত? পেআরবি বইটা কো? আল্লাহ। এই ক্লাস থেকেও বের হয় না, আমরা এটা শিখি, সমস্যা নাই তো, তাই না? তড়িৎপত্র।
হ্যাঁ, তড়িৎপত্র রেজিস্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে পিআরবি 242, এটা আমরা একটু শিখি আজকে, হ্যাঁ? পরে 205-এর ঘরটা বলি, 205-এর ঘরটা বলি, পরে তড়িৎপত্রটা বলি, ঠিক আছে। 205-এর ঘতে বলতেছি কি, সবাই অ্যাটেনশন প্লিজ, সাবধান নাকি, বিসমিল্লাহির রহমানির রহিম। 205-এর ঘতে বলতেছে যে একই সময়ে যখন আপনাকে বলতেছে নালিশি মামলা এবং পুলিশি মামলা যদি একটা ঘটনায় চলতে থাকে, সেই ক্ষেত্রে আদালত তার কার্যক্রম স্থগিত রেখে পুলিশের তদন্ত রিপোর্ট তলব করবে, ঠিক আছে। পুলিশের তদন্ত রিপোর্টে যদি অভিযোগকারীর বিরুদ্ধে পুলিশের তদন্ত রিপোর্ট যায়, সেই ক্ষেত্রে এটা আছে পুলিশের ওই কার্যক্রমটা ওইখানে স্থগিত রেখে আদালত তার আইনানুগ কার্যক্রম সামনের দিকে আছে পরিচালনা করবে, ঠিক আছে। এই কথাটাই আপনাকে বলতেছে যে আপনার এই 205-এর ঘতে বলতেছে, বুঝছেন আপনারা কি বলছে? অর্থাৎ একই সাথে যখন নালিশি এবং পুলিশি দুটো মামলা চলতে থাকে একসাথে একই ঘটনায়, সেক্ষেত্রে আদালতে আপনি যে যে মামলা করছেন আপনার কার্যক্রমটা আদালত বন্ধ রাখবে এবং পুলিশের রিপোর্ট চাবে। তো পুলিশ যদি আপনার বিরুদ্ধে রিপোর্ট দেয়, সেই ক্ষেত্রে আদালত যে কার্যক্রমটা বন্ধ রাখছিল আদালতের কাছে নালিশ দেওয়ার কারণে, সেই কার্যক্রম সামনের দিকে আদালত অগ্রসর হবে। এই হলো 205-এর ঘ। তাহলে প্রশ্ন আসে, একই সাথে নালিশি মামলা এবং পুলিশি মামলা চলতে থাকলে আদালতের আইনানুগ কার্যক্রম কি, ব্যাখ্যা করো বা বুঝিয়ে দাও। সেক্ষেত্রে 205-এর ঘ দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। এখন আছে তড়িৎপত্র কি জিনিস, তড়িৎপত্র। পিআরবি 242-এ তড়িৎপত্র সম্পর্কে আলোচনা করছে, ঠিক আছে। এটা হচ্ছে জরুরি ডাক সরবরাহ করা। এটা হচ্ছে আপনার ডাক টিকিটের মাধ্যমে থানা এলাকায় গণদস্যুতা, ডাকাতি, তারপরে হচ্ছে খুন বা অন্যান্য যে বড় ধরনের অপরাধগুলো আছে, সেগুলো পার্শ্ববর্তী থানার এই পুলিশ অফিসারকে অবগত করানোর জন্য বিশেষ বাহক মারফত এটা প্রেরণ করা হয়ে থাকে। এবং এই এই তড়িৎপত্র সঠিকভাবে সরবরাহ করা মানে এই মানে করা হচ্ছে কিনা বা কার্যক্রমটি সম্পাদন হচ্ছে কিনা, এটা যখন পরিদর্শনকারী অফিসার থানা ইন্সপেকশনে আসবে, তিনি এটা পরিদর্শন করবে। এবং এই ডাক টিকিট কোনোভাবেই কি করা যাবে না আপনার, মানে মানে কম থানায় যেন না থাকে এরকম হবে না। অর্থাৎ শেষ হওয়ার আগেই পুলিশ সুপারের কাছ থেকে এটা সরবরাহ করতে হবে। এটাকেই মূলত তড়িৎপত্র বলা হয়ে থাকে, যা পিআরবি 242 বিধিতে বলতেছে। তড়িৎপত্র কি আর একটু ভালো করে বলতে পারো, তড়িৎপত্র কি জিনিস? নাম শুনছেন, তড়িৎপত্র কি জিনিস? তড়িৎপত্র বলতেছে যে পার্শ্ববর্তী থানায় গোপন তথ্য প্রদান এবং আহ, তদারককারী অফিসারের ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর জন্য যখন প্রয়োজন হয় টেলিগ্রাম প্রেরণ করতে হবে, এবং এ ধরনের টেলিগ্রামের জন্য সার্ভিস ডাক টিকিট দিয়ে পরিশোধ করতে হবে। এ উদ্দেশ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তার আওতাধীন এলাকার অপরাধ প্রবণতার অনুসারে বিভিন্ন মূল্যমান ডাক টিকিট সরবরাহ করা হবে। ডাক টিকিটের মজুদ কোনো ক্রমেই আপনাকে শেষ করা যাবে না। সাধারণত ডাক খরচ হতে এ ধরনের ব্যয়ের পার্থক্য বোঝানোর জন্য অক্ষর টি কলামে আপনাকে লিপিবদ্ধ করতে হবে। ক্লিয়ার? এরপরে বলতেছে যে পুলিশ সুপার থানায় টেলিগ্রামের ফরম বই আপনাকে সরবরাহ করবে। থানা ক্ষেত্রে এগুলো থাকে নাকি? থানায় চাকরি করেন দেখছেন, এগুলো আছে। এরপরে বলতেছে যে নিজ থানা এলাকায় কোনো সন্দেহভাজন লোকের, বিশেষ করে বিদেশিদের আগমন বা চলাচলের খবর প্রাপ্ত হইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা এরূপ বিশ্বাস করার কারণ থাকে যে ডাকাতি, গণদস্যুতা, ওষুধ, পেশাগত ওষুধ প্রয়োগ ও এ ধরনের গুরুতর অপরাধের সংগঠনের সম্ভাবনা আছে, তখন ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত অনন্য কার্যক্রম গ্রহণে ইচ্ছুক হলে তা করতে পারে এবং অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সার্কেল এর নিকট অবিলম্বে টেলিগ্রাম পাঠাবেন। যদি থানা সংশ্লিষ্ট অফিস সদর না হয়, সেক্ষেত্রে 285 গ প্রবিধান প্রস্তুত করে ওই যে হইচই বিজ্ঞাপন প্রস্তুত করে হচ্ছে আপনাকে দিতে হবে আর কি, ঠিক আছে। এরপরে বলতিছে যে সন্দেহভাজন অপরাধীদের এমন বিস্তারিত বিবরণ থাকবে যাতে বার্তা প্রাপক ফৌজদারি কার্যবিধি 54 অ্যাকশন অনুসরণ করে পদক্ষেপ গ্রহণ করতে পারে। যে সকল স্থানে সতর্কবাণী প্রেরণ করা হয়েছে সেগুলোর নাম পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারের সার্কেল নিকট পাঠাইতে হবে। এ ধরনের ক্ষেত্রে অপরাধীরা অবস্থান করে বলে অভিযোগ আছে এলাকার চারদিকে দফাদারদের টেলিগ্রাফের মাধ্যমে খবর পাঠানো হবে কিনা তা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেচনা নেবে। দফাদার কারা? দফাদাররা হচ্ছে চৌকিদারের উপরে দফাদার নাকি, মোর বাপে চৌকিদার, হের বাপে দফাদার, গান শুনছেন না? তাহলে এই এক্সপ্রেস লেটার বা তড়িৎপত্র, এটা এটা কিন্তু শুধু ওই ইয়ারে পাঠায় না, মানে এই যে পুলিশ অফিসারদের পাঠায় না, দফাদারকেও পাঠানো হবে কিনা সেটা ওসি বিবেচনা নিতে পারে। তাহলে এক্সপ্রেস লেটার বা তড়িৎপত্র, এটা কি বুঝতে পারছেন আপনারা ভাই? হ্যাঁ, এক্সপ্রেস লেটার বা তড়িৎপত্র সম্পর্কে ধারণা হয়েছে মোটামুটি একটু হলেও?
হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমি আশরাফ স্যার, পুলিশের কোটা। ওই যে নাই, জুয়েল উস্তাদ আমার এই নাম্বারটা হ্যাঁ, পাস আপনার পাস বলছিল, করছে। আমি অ্যাড করে দেবো। এই পুলিশের ক্লাসের লোক আপনারা তো বিশাল ব্যাপার, অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই। স্যার, ঠিক আছে। স্যার কত পেজ আপনি? আমি অনেক জুনিয়র ভাই, 10 ফেব্রুয়ারি। আচ্ছা, সমস্যা নেই স্যার, ঠিক তো আছে, দেখলাম হোয়াটসঅ্যাপে নক স্ট্যাটাসে দিয়ে আমি অ্যাড করে দিয়েছেন। দিচ্ছি, ঠিক আছে, আচ্ছা। আচ্ছা আচ্ছা স্যার, আর স্যার, স্যার রেকর্ড করেন না স্যার? হ্যাঁ, রেকর্ড করি, গ্রুপে আমি লিঙ্ক দিচ্ছি, অ্যাড হয়ে যাবেন, সমস্যা নেই ভাই। আচ্ছা আচ্ছা স্যার, যে দেন স্যার, ইনশাল্লাহ এটাই স্যার। ঠিক এটার জন্য আলোচনা করতে চাইছিলাম। ওই গাড়ির স্যার মারামারি লাগছিল, ঠিক আছে, ঠিক ওই আছে ভাই, ব্যাপারে ধরে ঠিক আছে, আপনার নাম্বারটা ধরে ফেললাম। ঠিক আছে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপে নক। আসসালাম। আচ্ছা, তাহলে এই তড়িৎপত্র সম্পর্কে কে একটু বলতে বলেন তো, দেখি, বলেন তো, তড়িৎপত্র সম্পর্কে কে একটু বলবে আমারে, বলেন। ভালো কে বলতে হবে, কারা জিজ্ঞেস করবো বলেন। যে বলেন যে আমি ভালো বলতে পারবো তারাই জিজ্ঞেস করবো, বলেন। কে বলবে তড়িৎপত্র সম্পর্কে? তাহলে আজকে আমাদের ক্লাসে এটাই শিখাবে মনে করেন, বলেন। প্রতিদিনের ক্লাস তো একরকম হবে না, এটাই স্বাভাবিক, কথা বোঝেন না? অনেকের আজকে ভালো লাগেনি। আজকে ধারাগুলো একটু কঠিন বা একটু বিদঘুটে টাইপের মনে হয়েছে, তাই না? আমি এরপরে 10টা এমসিকিউ জিজ্ঞেস করবো একজনকে, তারপরে ক্লাস শেষ হবে। তড়িৎপত্র একটু আমাকে বলেন, কিরা হবে, কে পারবে তড়িৎপত্র সম্পর্কে বলতে, বলেন তো। তড়িৎপত্র কে বলবে? হ্যাঁ, মঞ্জু বলো, মঞ্জু, আমার ব্যাটসম্যান মঞ্জু বলো। তড়িৎপত্র বলো, তড়িৎপত্র কি এটা বলো। লাল চিহ্ন কাটতে হবে, হ্যাঁ বলো বলো। তড়িৎপত্র হচ্ছে কোনো থানা এলাকায় যদি বাহিরের থানা থেকে বা বিদেশ থেকে কোনো অপরিচিত লোক থানা এলাকায় প্রবেশ করে, তার চরিত্র জানার জন্য যে দফাদার বা ইসের কাছে যেটা চরিত্র এটা না, চরিত্র না, তার চরিত্র জানা জানি না। স্বভাব। বলো। মানে থানা এলাকায় যদি সন্দেহভাজন ব্যক্তির আগমন ঘটে, বিশেষ করে বিদেশি কোনো নাগরিক, তারপর হচ্ছে আপনার গণদস্যুতা, এরূপ কোনো সংবাদ পাইলে, ডাকাতির সংবাদ পাইলে, বা পেশাগত ওষুধ বা ওই যে ইনজেকশন প্রয়োগ করে এমন কোনো সংবাদ পাইলে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন অফিসারকে আপনার যে পত্রের মাধ্যমে বিষয়টা অবগত করা হয় তাকেই তড়িৎপত্র বলা হয়। এই তড়িৎপত্র যে শুধুমাত্র পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারকে বা পার্শ্ববর্তী থানাকে অবগত করতে হবে বিষয়টি এমনটি না। এখানে বলতেছে যে আপনার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওই থানার ওসি সাহেব যদি মনে করে দফাদারদেরকে অবগত করতে হবে, সেটাও তিনি বিবেচনায় নিতে পারে। আর তড়িৎপত্র মূলত প্রেরণ করা হয় আপনার এই একটি বিশেষ ফরম আছে, সকল টেলিগ্রাম ফরমের মাধ্যমে এটা দিতে হবে। এবং এটা ডাক, মানে এই যে ডাক টিকিটের মাধ্যমে সরবরাহ করতে হবে। এবং ডাক টিকিট কোনোভাবেই থানায় কমতি রাখা যাবে না। এটা পুলিশ সুপার বলতিছে যে আপনার এই পুলিশ সুপার থানায় টেলিগ্রাম ফরমের এই সকল বই আপনার সরবরাহ করবে, তার দায়িত্ব হচ্ছে এটা। বুঝতে পারছেন? যাক, এই সালাম ভাইকে ধন্যবাদ, সালাম ভাইয়ের সুবাদে আমরা এই তড়িৎপত্র সম্পর্কে একটা মোটামুটি ধারণা আছে, তাই না? আসলে দু একটা লিখতে পারবো না। সহজ বাংলা আলাপ আছে, থানা এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তির আগমন ঘটলে, বিশেষ করে বিদেশি কোনো নাগরিক আসলে এবং গণদস্যুতা, ডাকাতি, হ্যাঁ, এই ধরনের কোনো অপরাধীদের সম্পর্কে তথ্য জানানোর জন্য, হ্যাঁ, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সার্কেলকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে মানে টেলিগ্রাম ফরমের মাধ্যমে সংবাদটি প্রেরণ করে তাকেই আপনার সে তড়িৎপত্র বলে। এই সংবাদটি শুধুমাত্র যে পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সার্কেলকে জানাতে হবে এমনটি না, দফাদারদেরকেও জানাতে হবে কিনা সেটা ওসি বিবেচনায় নেবে। এবং এই যে যে পার্শ্ববর্তী থানার গোপনীয় তথ্য প্রদান, থানায় গোপনীয় তথ্য প্রদানের জন্য এবং তদন্তকারী অফিসারের ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর জন্য এই তড়িৎপত্রটা বেসিক্যালি আছে আপনার দেয়া হয়। এবং এই টেলিগ্রামের জন্য সার্ভিস ডাক টিকিট পরিশোধ করতে হয়। এই উদ্দেশ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আওতাধীন এলাকার অপরাধ প্রবণতা অনুসারে বিভিন্ন মূল্যমানের ডাক টিকিট সরবরাহ করা হয়। ডাক টিকিটের মজুদ কোনো ক্রমেই শেষ হতে দেওয়া যাবে না। আচ্ছা, ভালো কথা, এটা তো বলছেন মোটামুটি। আচ্ছা, আমি যদি কোনো একটা সংস্থায় চিঠি দেই, এটা কি কুরিয়ারে দেওয়া যাবে না? মনে করো এরকম যে আমি মাগুরা থেকে, মনে করো যে আমি কোথায় দেবো, মনে করো যে মানবাধিকার সংস্থায় একটা চিঠি দেবো, এটা কি কুরিয়ারে দেওয়া যাবে? স্যার, যাবে স্যার, যাবে, বুঝছেন, কিন্তু ঘটনা হচ্ছে কি, সরকারি ডাক অফিসের মাধ্যমে পাঠাইলে বিষয়টা পাকাপোক্ত হয়। বুঝতে পারছেন, এই জন্য। আর ওটা পোস্ট অফিসে, তারা পোস্টে কুরিয়ারে, পাঠাবে, হ্যাঁ, পোস্ট অফিসে পাঠাবে, পোস্ট। কুরিয়ারে দিলে পরে খরচও বেশি স্যার। আর সরকারি ভাবে দিলে পরে 5 টাকা, বা জিআর করে জিপি করলে পরে দশ আমার টাকা কথা হচ্ছে যে সরকারি ভাবে তারা দিলাম, সে পালো কিনা এটা আমি বুঝবো কিভাবে? স্যার, ওই যে যে আপনি যে রসিদ দিয়ে দেয় স্যার, যে হুম। সরকারি ভাবে দিলে পরে একটা রসিদ দেয়।
যখন আপনি পোস্ট অফিসে দেবেন ওদের একটা রসিদ দেয় স্যার। আচ্ছা, রসিদ স্যার দিলো, তো ওইটা রসিদ দিলে আমি বুঝবো কিভাবে? না স্যার পৌঁছালে আপনার ফেরত আসবে, আপনার ঠিকানা দেওয়া থাকলে আপনার কাছে আবার ফেরত আসবে। যদি না পৌঁছায় আপনার ঠিকানা ফেরত আসবে স্যার। বাম পাশে আপনি ঠিকানা দিয়ে রাখবেন, আপনার ঠিকানায় ফেরত আসবে। ও, এটাই প্রমাণ নাকি? আচ্ছা, জি ফেরত স্যার, না, জি স্যার। ফেরত আসে কয়দিনের মতো নর্মালি? ওই যে স্যার মোবাইল ওই নাম্বার 2-3 দিনের ভিতরে চলে আসে। ও মানে রিসিভ ফেরত না হলে আসে না ফেরত স্যার, আসবে নাকি? ফেরত আসে না সহজে স্যার। ঠিকানা সঠিক থাকলে চলেই যায় স্যার। ঠিকানা সঠিক থাকলে তাকে খুঁজে খুঁজে ওখানে পৌঁছায় দেবে। যদি কোনো মিস্টেক হয়, যদি না পায়, খুঁজে না পাওয়া যায়, তখন ফেরত আসে। স্যার ওইখানে একটা কিউআর কোডের অপশন আছে স্যার। ওই কিউআর কোডে দেখলি না, পোস্ট অফিসে গেলে পরে ওরাই লোকেশন বলে দিতে পারে কোথায় গেছে কি গেছে না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, দেখি এখন আমি ইরার একটা প্রশ্ন করি, যে আকাশ হোসেন তাকে একটা 5টা প্রশ্ন করে ক্লাস শেষ করব। তড়িৎপত্র পিআরবি 242, তড়িৎপত্র পিআরবি 242, ঠিক আছে? আকাশ, আপনি বলেন যে তড়িৎপত্র বেসিক্যালি কার কাছে দেওয়া হয়? পুলিশ সুপার, সাব ইন্সপেক্টর, এএসআই, নাকি কোনোটিই না? স্যার স্যার যাকে প্রয়োজন হবে তার কাছে দিতে পারবে স্যার। যাকেও তাকে, নর্মালি তড়িৎপত্রটা পুলিশ সুপারের কাছেই দেওয়া হয়, পুলিশ পুলিশ সুপারের সুপার কাছে দেওয়া কাছে হয় দেওয়া স্যার। হয়, কিন্তু জি স্যার, এএসআই এর কাছে তো তড়িৎপত্র দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে দেওয়ার কিনা? দরকার না। জি হ্যাঁ, স্যার। আচ্ছা আচ্ছা, তড়িৎপত্র সাধারণত কে প্রেরণ করে? ওসি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ ওসি, সুপার, নাকি ওসি, সবাই? ওসি, ওসি ওসি স্যার। দেয়। ওসি তড়িৎপত্র সাধারণত দেয়া আছে মানে পার্শ্ববর্তী থানায় কিসের জন্য? গোপন তথ্য সরবরাহ করার জন্য দেয়া হয়, ঠিক আছে কিনা? জি স্যার, জি আচ্ছা, স্যার। কয়টি পদ্ধতিতে সিআরপিসিতে অপরাধ আদালত গ্রহণ করতে পারে আমলে? তিনটি তিনটি স্যার। পদ্ধতি, থ্যাংক ইউ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এই আদালত ভিকটিমের জবানবন্দি কিভাবে গ্রহণ করে? মৌখিকভাবে, লিখিতভাবে, কোনো বিধান নাই? সঠিক অ্যান্সার কি? মৌখিক লিখিত ভাবে স্যার, দুটোই। মৌখিক না, অবশ্যই লিখিতভাবে আছে আপনার গ্রহণ করবে। আচ্ছা, এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে এক্সট্রা টেরিটোরিয়াল সিআরপিসির কয় ধারা? স্যার এক্সট্রা টেরিটোরিয়াল হ্যাঁ, যায় না স্যার। কেবল কি পড়ালাম ক্লাস 11-এ? অতিরাষ্ট্রিক আইনের অতিরাষ্ট্রিক 188, দণ্ডবিধির 4, সিআরপিসির 188, মানব পাচারের 5, সাইবার নিরাপত্তা আইনের 4, একই কথা, সেম। অর্থাৎ তুমি ওই দেশে অপরাধ করলে এই দেশে বিচার করা যাবে, আবার ওই জি দেশের স্যার, নাগরিক এই দণ্ডবিধি দেশে 4 বিচার ধারা। করলে ওই দেশেও তোমার বিচার করা যাবে, এই জি কথাই স্যার, এখানে দণ্ডবিধি কইছে, ঠিক 4 আছে? ধারা। আচ্ছা, এরপরে তুমি আরেকটা প্রশ্ন তো দাও, যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলা আছে যে ভ্রমণকালে কৃত অপরাধ যদি কোনো ব্যক্তি করে তার বিচার কোথায় হবে? বাংলাদেশের যে কোনো জায়গায় যেখানে অপরাধ সংগঠিত হয়েছে ওইখানে? আইনি কোনো যেখানে বিধান নেই, অপরাধ কোনোটিই সংঘটিত না? ওইখানে, যেখানে ওইখানে, অপরাধ হ্যাঁ, থ্যাংক সংঘটিত ইউ। হয়েছে। এরপরে আমাকে একটা প্রশ্ন বলো, যে একটা অপরাধ ভিন্ন ভিন্ন এলাকায় সংগঠিত হলে মামলা কোন কোন জায়গায় হতে পারে? ভিন্ন ভিন্ন জায়গায় হতে পারে, আইনে কোনো বিধান নেই, কোনোটিই না? ভিন্ন ভিন্ন জায়গায় হতে পারে স্যার। হতে পারে, হতে পারে, হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে বলো যে অপরাধের শুরু এবং শেষ যেখানে হয়েছে তার বিচার কার্যক্রম কোথায় হবে? যেখানে যে শুরু কোনো এক হয়েছে জায়গায় ওখানে, স্যার, যেখানে শেষ হয়েছে ওইখানে, ক খ, যে কোনো কোনোটিই এক না? জায়গায় স্যার। ক আচ্ছা, খা থ্যাংক ইউ। যে কোনো এক তাহলে আজকে জায়গায়। ক্লাস এই পর্যন্ত কি থাক। আমাদের আগামীকালকে ক্লাস আবার রাত 8:30টায়, ঠিক আছে ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। ধৈর্যের সাথে লেগে থাকেন। একটা ভালো কথা, একটা বাড়ির কাজ দেই, সে বাড়ির কাজ সবাই করবেন। বাড়ির কাজ হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে পুলিশ হেফাজতে আসামি মারা গেলে পুলিশের দায় দায়িত্ব কি লেখো, 5 মার্ক সবাই লেখবা এটা, ঠিক আছে? সবাই লিখবেন, আপনারা নিজে নিজে লিখবেন, ঠিক আছে? আর সাইফুল এই প্রশ্নের উত্তর সবাই গ্রুপে লিখে দিয়ে দিয়ে দিও। আর সাইফুল, আমার লেখা আছে না, এটা সবাই দিয়ে সবাই দেখবেন একটু, ঠিক আছে? সাইফুল দিয়ে দিও, ঠিক আছে? আর আমরা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে একেবারে সিআরপিসি প্রথম থেকেই লেখা শুরু করবো আমরা, হ্যাঁ ভাই? অল্প অল্প করে লেখা, বাড়ির কাজ দেবো, লেখা শুরু করবো। আসসালামু আলাইকুম।